আসছো ওয়েব অ্যাপ থেকে যারা আসছো একটু বলো আমাকে কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছো? ফেসবুক থেকেও তো লাইভ স্টার্ট হয়েছে তাই না? ওকে, কি অবস্থা, কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা আইসিটি ক্লাস নিয়ে। তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায়টা আমি পড়াইছিলাম, আবার প্রথম অধ্যায়টাও আমি নিব। প্রথম অধ্যায়ে আসলে পড়ানোর তেমন কিছু নাই, জাস্ট আমি বলে দিব যে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, আর একটু টপিকগুলা সম্পর্কে আলোচনা করবো, এই আর কি। সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, বেশিক্ষণ লাগবে না, কারণ এই অধ্যায়ে আমার পড়ানোর কিছু নাই। আসলে আমি জাস্ট তোমাদেরকে ধরাই দিব যে এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো থেকে ক খ আসতে পারে বা এমসিকিউ আসতে পারে, বা এই টপিকগুলো থেকে সৃজনশীলের গ কিংবা ঘ আসতে পারে। তো সবাই রেডি? একটু দ্রুত চলে আসো। কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলতেছে? ঢিল মারছো না তো? তোমাদের এইচএসসি পরীক্ষার কিন্তু আর 2 মাস বাকি, তাই না? এখন এই টাইমে কিন্তু ঢিল মারা যাবে না, এই টাইমে আরো স্পিড বাড়াইতে হবে। ফ্যাটিক চলে আসতে পারে, কিন্তু আজকে ক্লাসে মানুষজন কি আসবে? আমি তো কনফিউশনে আছি, কারণ আজকের এই অধ্যায় তো আসলে ক্লাস করে বোঝার জিনিসপত্র খুবই কম। একটু সবাই আসো। আচ্ছা, এভরিওয়ান একটা মেনশন দাও তো, ফেসবুকে একটা এভরিওয়ান মেনশন করে দাও, মানুষজন ডাইকে আনি, নাইলে এই অধ্যায়ে ক্লাস করতে পোলাবান আসবে না। কি ব্যাপার, মেনশন হয় না? না না, এটা এটা না, এটা তো পেজ মেনশন হয়ে গেছে। আচ্ছা, লাগবে না, সমস্যা নেই, ফলোয়ার্স লাগবে না, ঠিক আছে। এই সবাই আসো, শুরু করে দিব, আর 1 মিনিট ওয়েট করি। সবাই কোথায়? সবাই দ্রুত চলে আসো, আর 1 মিনিট ওয়েট করে আমরা আজকে ক্লাস শুরু করব। ওকে, ভালোই মানুষ চলে আসছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, মোটামুটি ভালোই মানুষজন চলে আসছে। চলো আমরা শুরু করে দেই। তো আজকে আমরা পড়বো আইসিটির প্রথম অধ্যায়। তো আইসিটির প্রথম অধ্যায়ের পুরাটা কিন্তু সিলেবাসে নাই, আগে সিলেবাসটা দেখো। এই টোটালটা কিন্তু এটা হচ্ছে আমাদের মুজিবুর রহমান স্যারের বই। তোমরা অন্য কোনো বই ফলো করলেও কোনো অসুবিধা নাই, আমি জাস্ট টপিকগুলো তোমাদের আলোচনা করব। কেউ যদি অন্য কোনো রাইটারের বই ফলো করো, কোনো অসুবিধা নাই। তোমার এটা ভাবার দরকার নাই যে ভাইয়া মুজিবুর রহমান স্যারের বই থেকে পড়াচ্ছে, তাইলে আমারও মনে হয় মুজিবুর রহমান স্যারের বইটা কেনা লাগবে না। কেনা লাগবে না, আমি খালি টপিকগুলো দেখাবো, তুমি যে এই বই থেকেই পড়ো, খালি খাতায় কি পয়েন্টগুলো লিখে রাখবা, তাইলেই হবে, হ্যাঁ। আজকে ক্লাসে কিছু নোট না করলেও চলবে, কারণ এই অধ্যায়ে তুমি খালি রিডিং পড়লেই বাসায় হয়ে যাবে। তো শুরুতে দেখো এই অধ্যায়ের সিলেবাসটা। এই যে এটা হচ্ছে তোমাদের 22 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস। 22 সালে যদিও আইসিটি পরীক্ষা হয়নি, বাট 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 সিলেবাস সেমই। তো খেয়াল করে দেখো, এই যে এই এতটুকুলো টপিকগুলো, এই যে এই টপিকগুলো, অনেকে হয়তো পুরো অধ্যায় পড়ে ফেলছে কিনা, পুরো অধ্যায় কিন্তু সিলেবাসে নাই। সিলেবাসে আছে 2টা টপিক, একটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, আর একটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। ভার্চুয়াল রিয়েলিটি কি, এটা কেমনে কি করে, সুবিধা কি, তারপরে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, এই একটা টপিক। তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, এই টপিকের আন্ডারে দেখো অনেকগুলা সাব টপিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, প্রতিরক্ষা, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। এই হচ্ছে আমাদের মেইন টপিক বা সিলেবাস। এইচএসসি পরীক্ষার জন্য 24 ব্যাচে যারা আসো, 22 সালের যে সিলেবাস ছিল, 22, 23, 24 একই সিলেবাস। মানে এই অধ্যায় পুরাটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নাই, জাস্ট এতটুকু অংশ আছে। এবং এখান থেকে আমি যদি সৃজনশীলের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা মার্কিং করো, স্টার মার্ক করো। সৃজনশীলের জন্য মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যদি বলি ভার্চুয়াল রিয়েলিটি, এটা দাও 3 স্টার। আচ্ছা, এটা এই কালার তো দেখা যাচ্ছে না, অন্য একটা কালার নেই যেটা ভাসবে চোখে। আচ্ছা, লাল কালারটা ইউজ করি, দেখো এটাই ভালো। ভার্চুয়াল রিয়েলিটি, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে করছে 3 স্টার সৃজনশীলের জন্য। সৃজনশীলের জন্য এটা 3 স্টার। ভার্চুয়াল রিয়েলিটি কি, এটা দ্বারা কি হয়, সুবিধা কি, এইগুলা। তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এখান থেকে শুধু ক আর খ আসে, এখান থেকে ক মানে ক নাম্বারের প্রশ্নই বেশি হয়, বা খ, ক বা খ। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি একটু ব্যাখ্যা করো, এই টাইপের। রোবোটিক্স, এই রোবোটিক্সের ব্যবহার, সুবিধা অসুবিধা, এটা 3 স্টার। মানে ক খ আসতে পারে, মানে 3 স্টার মানে
এগুলা থেকে ক নাম্বার খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, আবার সৃজনশীল মানে গ এবং ঘ ওগুলো আসতে পারে। তারপরে ক্রায়ো সার্জারি, এটাও 3 স্টার, এটাও 3 স্টার। তারপরে মহাকাশ অভিযান, এটা 1 স্টার, এটা শুধু এমসিকিউ বা ক খ। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, এগুলো এই তিনটা মিলে 1 স্টার। এই তিনটা 1 স্টার, মানে শুধু এমসিকিউ বা ক খ, শুধু এমসিকিউ মানে ক খ বা শুধু এমসিকিউ। এখান থেকে ধরো যে ওই সৃজনশীলের গ আর ঘ আসে না, এটাও 1 স্টার। এই তিনটা মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, প্রতিরক্ষা 1 স্টার বা ক খ, ক খ অথবা এমসিকিউ, শুধু ক খ এমসিকিউ। এরপরে বায়োমেট্রিক্স, এটা 3 স্টার, এখান থেকে সৃজনশীল আসতে পারে। তারপর বায়ো ইনফরমেটিক্স, এটা 1 স্টার, 1 স্টার মানে ক খ বা এমসিকিউ আসে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাও 3 স্টার, এটা একদম ফেভারিট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ন্যানো টেকনোলজি, এটাও ক খ 1 স্টার। এই দেখো, তাইলে এখানে যে টপিকগুলো আছে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে সৃজনশীল গ ঘ আসতে পারে বা ক খ সবই আসতে পারে। কোনগুলা? ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর বাকি টপিকগুলো থেকে মেইনলি এমসিকিউ বা সৃজনশীলের ক আর খ আসে। বুঝতে পারছো? বাট তোমরা তো সবগুলো টপিকে একবার ওভারভিউ করবা, খালি রিডিং পড়া এগুলা, যেন সবগুলো টাইপ পড়া থাকলে অন্তত প্রশ্ন যেভাবে আসুক তুমি পারবা। আচ্ছা, এখন দেখো আজকে ক্লাসের পর আমরা এই অধ্যায়ের যে প্র্যাকটিস শিটটা দিব, আজকে ক্লাসের পর আমরা এই অধ্যায়ের যে প্র্যাকটিস শিট দেবো, খেয়াল করে দেখো 2022 সালে তো আইসিটি পরীক্ষা হয় নাই, 21-20 সালেও তো করোনার কারণে 21 সালেও আইসিটি পরীক্ষা হয় নাই, 20-এ তো অটো পাস ছিল, আর 19, 18, 17 তখন তো ফুল সিলেবাসই ছিল। তোমরা 23 সালের ওভারভিউটা দেখো, খেয়াল করে দেখো। মোটামুটি এই অধ্যায় থেকে সবগুলা বোর্ডে দেখো একটা সৃজনশীল তো আসবেই মাস্ট। ইনফ্যাক্ট কোনো কোনো বোর্ডে 2টা সৃজনশীলও চলে আসতে পারে। দেখো অনেকে কিন্তু এই অধ্যায়টাকে গুরুত্ব দেয় না, অথচ ঘটনা দেখো মাঝে মধ্যে কিন্তু 2টা চলে আসে। এই যে দেখো, এই যে ঢাকা বোর্ডে দেখো 2টা চলে আসছে, বরিশাল বোর্ডে 2টা, দিনাজপুর বোর্ডে 2টা। মানে এই অধ্যায় থেকে তোমাদের তো টোটাল সিলেবাসে আছে 5টা অধ্যায়, সৃজনশীল আসবে 8টা। তো 5টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল, মিনিমাম এই অধ্যায় থেকে একটা সৃজনশীল তো হবেই, 2টাও কিন্তু চলে আসতে পারে। আর এই অধ্যায়ের সৃজনশীল তুমি অ্যান্সার করলে 10-এ অন্তত 9 পাবা, 8 বা 9 তো তুমি পাবা টেনশন ফ্রি, কারণ এখানে ভুল হওয়ার কিছু নাই। তুমি যদি খালি টপিকগুলো রিডিং পড়ে যাও, তুমি যেই বই ফলো করো সবগুলো টপিক রিডিং পড়া থাকলেই তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবা। সামাজিক বিজ্ঞানের মতো, তোমরা কি 9-10-এ সামাজিক বিজ্ঞান পড়ে আসছো না? আচ্ছা, তোমাদের সময় তো সামাজিক বিজ্ঞানের নাম ছিল কি? আমাদের সময় ওটা বইয়ের নাম ছিল সামাজিক বিজ্ঞান, তোমাদের সময় নাম ছিল কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো ওইখানে যেরকম মানে ইয়াগুলো অধ্যায়গুলো একবার রিডিং পড়া থাকলেই পারা যায়, তো সেম এই অধ্যায়টা তুমি ধরো যে সামাজিক বিজ্ঞান বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই টাইপের অধ্যায়, আমার কাজ খুবই কম, তোমরা রিডিং পড়ে গেলেই পারবা। কাজে বুঝতেই পারতেছো কতটা ইম্পর্টেন্ট। এরপরে আরেকটু খেয়াল করে দেখো, ওয়েট, আচ্ছা এটা তো এইখানে, হ্যাঁ খেয়াল করে দেখো এখানে টোটাল সৃজনশীল আছে মোট 22টা। আজকে ক্লাসের পরে তোমরা কি করবা, মানে তোমাদের কি করণীয়, এই প্র্যাকটিস শিটে খেয়াল করে দেখো টোটাল সৃজনশীল আছে 22টা। তোমরা এই 22টা সৃজনশীল আজকে ক্লাসের পরে আগে একবার বইটা রিডিং দিবা। তুমি এইচএসসিতে আইসিটির যেই বইটা ফলো করতেছো ওই বই থেকে খালি একবার রিডিং দিবা সবগুলা টপিক। এরপরে এখানে মোট কি ব্যাপার, উপরে উঠোস না কেন, টোটাল 22টা সৃজনশীল আছে, এই যে 22টা সৃজনশীল, এই যে 23টা, সরি 23টা, এই 23টা সৃজনশীল খালি একবার রিডিং দিবা, আর কিচ্ছু না। তুমি যদি খালি রিডিং দিয়ে যাও তাইলেই মনে থাকবে। উদ্দীপকগুলো ধরার জন্য দেখো, খেয়াল করে দেখো এখানে টোটাল সৃজনশীল আছে, খেয়াল করে দেখো 23টা, এই যে 23টা, এই 23টা সৃজনশীল তুমি যদি খালি একবার রিডিং দিয়ে যাও তাইলে এর বাইরে মোটামুটি আর কিছু আসবে না। বাট এখানে কিন্তু ফুল সিলেবাসের টপিকও কিছু চলে আসতে পারে। তোমরা মেইনলি ফলো করবা 23 সালের প্রশ্নগুলা, কারণ 2023 সালের প্রশ্নগুলাই হচ্ছে শর্ট সিলেবাসের আলোকে। আর 23 সাল ছাড়া বাকিগুলা কিন্তু শর্ট সিলেবাসের, মানে এই অধ্যায়ের পুরা সবগুলা টপিক তো শর্ট সিলেবাসে নাই। তো ওই টপিকগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, ওইগুলা পড়ার দরকার নেই, আমি বলে দিব যে কোন টপিকগুলা সিলেবাসে নাই, ওগুলো ইগনোর করবা। হ্যাঁ, এরপরে এমসিকিউ আছে, খেয়াল করে দেখো কয়টা।
এমসিকিউ আছে 128টা। এই 128টা এমসিকিউ কি সলভ করতে পারবা না বলো? এই অধ্যায় থেকে কিন্তু 4টা 5টা এমসিকিউ আসবে। এই 128টা এমসিকিউ যদি কেউ সলভ করে, এই যে 128টা এমসিকিউ যদি কেউ সলভ করে, তাহলে এই অধ্যায়ের এমসিকিউ থেকে সে অ্যান্সার করতে পারবে, সঠিক অ্যান্সার করতে পারবে, আশা করা যায়। আজকে ক্লাসটা খালি করো, আমি 1 ঘন্টা একটু বকবক করব, সবগুলা টপিক একটু আলোচনা করে যাব, তারপরে তোমরা বাসায় খালি একবার টপিকগুলো রিডিং দিবা, তারপরে প্র্যাকটিস শিটের 23টা সৃজনশীল উদ্দীপকগুলো একবার পড়বা এবং দেখবা যে উদ্দীপকগুলো কিভাবে বানায় দেয়। সহজ টপিকগুলোরই উদ্দীপকটা ধরতে পারলেই কাজ শেষ, বুঝতে পারছো? তারপরে 128টা এমসিকিউ খালি পড়বা। এরপরে অনেকে ক আর খ নিয়ে প্রবলেম ফেস করো না তোমরা? অনেকেই ক আর খ নিয়ে প্রবলেম ফেস করে। এই যে তোমাদের জন্য এই দেখো আলাদা করে ক আর খ দেওয়া আছে, এই যে এখান থেকে শুরু। ও মাগো কি হইলো? আচ্ছা এটা হ্যাঁ, এই যে দেখো এখান থেকে লাস্টে, একদম লাস্টে এই যে দেখো জ্ঞানমূলক প্রশ্নোত্তর ক অংশের জন্য দেখতেছো, প্রথমে সৃজনশীল 23টা সৃজনশীল, তারপরে 128টা এমসিকিউ, তারপরে জ্ঞানমূলক প্রশ্ন কোনগুলো দরকার। আচ্ছা এখানেও কিন্তু আবার ফুল সিলেবাসের টপিকগুলো চলে আসে, আমি বলে দিব যে কোনগুলো লাগবে না। এনেও ফুল সিলেবাস আলোকে বানানো হয়েছিল এই প্র্যাকটিস শিটটা, লাস্টে ক আর খ সবগুলো লাগবে না, আমি জাস্ট ওই বইয়ের টপিকগুলো দেখাইলেই তোমরা বুঝতে পারবা। তুমি বইটা যখন পড়বা নিজেই বুঝতে পারবা যে কোন টপিকগুলো সিলেবাসে আছে, কোন টপিকগুলো সিলেবাসে নাই। তো চলো আমরা শুরু করি। একদম শুরুতে খেয়াল করে দেখো, এটা হচ্ছে সিলেবাস, তোমাদের বই। তুমি যেই স্যারের বই ফলো করো না কেন কোনো অসুবিধা নাই। এই যে দেখো বইয়ে টোটাল টপিক আছে, খেয়াল করে দেখো কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, কই 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মধ্যে এই যে বিশ্বগ্রাম, এটা কাটো, এইটা বিশ্বগ্রাম, এটা শর্ট সিলেবাসে নাই। এই যে বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রাম এইটা শর্ট সিলেবাসে নাই। বিশ্বগ্রাম ছাড়া বাকি সবগুলাই শর্ট সিলেবাসে আছে। ভার্চুয়াল রিয়েলিটি থেকে শুরু করে ন্যানো টেকনোলজি, বাকি সবগুলা টপিকই শর্ট সিলেবাসে আছে। কাজে বিশ্বগ্রাম রিলেটেড সব কিছু শর্ট সিলেবাসে বাইরে, এই টপিকটা দরকার নাই। আমি একটু তোমাদেরকে দেখা যাই যে কতটুকু বা কি কি জিনিস দরকার নাই। চলো দেখো একদম শুরুতে দেখবা এই যে বিশ্বগ্রামের ধারণা, এগুলা সিলেবাসে নাই, এগুলা পড়বা না, এগুলা বাদ। এই বিশ্বগ্রাম রিলেটেড জিনিসপত্র দরকার নাই। তুমি পড়া শুরু করবা কোত্থেকে? তুমি শুরু করবা ভার্চুয়াল রিয়েলিটি থেকে, যে এগুলো দরকার নাই। ওয়েট, যাইতে থাকো যাইতে থাকো, তুমি যেই বইটাই ফলো করো তোমার সিলেবাস শুরু হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি থেকে। তো তুমি পড়া শুরু করবা কোত্থেকে? ভার্চুয়াল রিয়েলিটি থেকে। চলো আমরা নিচে যাইতে থাকি। যেগুলো সব হচ্ছে বিশ্বগ্রামের টপিক। তো বিশ্বগ্রামের টপিক তোমার পড়ার দরকার নাই, তুমি যাইতে থাকো যাইতে থাকো যাইতে থাকো, ভার্চুয়াল রিয়েলিটিতে আসো, তারপরে শুরু করবা। দেখো ভার্চুয়াল রিয়েলিটি, এই যে দেখো, এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এখান থেকে আমাদের শর্ট সিলেবাস শুরু। তো একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের প্র্যাকটিস শিটটা, প্র্যাকটিস শিট থেকে তুমি যখন সলভ করবা, প্র্যাকটিস শিট থেকে তুমি যখন সলভ করবা, তোমার ফার্স্ট প্রায়োরিটি কি? শোনো, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে 23 সালের, শোনো 23 সালের সিকিউগুলা এবং 23 সালের এমসিকিউগুলা আগে সলভ করা। কারণ কি, এই 23 সালের যে সৃজনশীলগুলা সবগুলা শর্ট সিলেবাসের টপিকের আছে। আবার এই যে 19 সালের সৃজনশীল 18 17 কিছু জিনিস শর্ট সিলেবাসের বাইরে থাকতে পারে, বাট মাত্র একটা টপিক শর্ট সিলেবাসে নাই, বিশ্বগ্রাম। ওটা তুমি টপিকটা পড়লেই বুঝতে পারবা যে বিশ্বগ্রাম যেই টপিকে আছে ওটা বাদ, ওটা শর্ট সিলেবাসে নাই। বাকি সবই কিন্তু আছে, পারলে তুমি সবগুলো সৃজনশীলই দেখবা, 23টা সৃজনশীলের 23টাই দেখবা। যেই টপিকটা সিলেবাসে নাই ওটা সবচেয়ে বেশি ইজি টপিক, বুঝছো? কাজে তোমার ওইটা আলাদা করে বাদ দেওয়ার দরকার নাই। তুমি যখন সৃজনশীল সলভ করবা বা এমসিকিউ সলভ করবা, ওই একটা টপিক যদি চলে আসে ওটাও দেখে ফেলো, দেখে ফেললে তো আর ক্ষতি নাই, তাই না? এমসিকিউগুলোতেও সেম, বোর্ডে আসে এমসিকিউ, শোনো মাঝে মধ্যে কিন্তু বোর্ডে আসে এমসিকিউ শর্ট সিলেবাসে নাই, বিশ্বগ্রাম টপিকটা ওটাও দিয়ে দিতে পারে। কারণ এই অধ্যায়ের মোটামুটি সবই শর্ট সিলেবাসে আছে, খালি একটা টপিক নাই, তো ওই টপিকটার এমসিকিউগুলো একটু পড়ে ফেললাম। তারপরে এই যে ক আর খ, ক আর খ এর যে প্রশ্নগুলা, ক আর খ খেয়াল করে দেখো, এই যে শুরুতে এগুলো শর্ট সিলেবাসে নাই, ইএইচআর, ভিডিও কনফারেন্সিং এইগুলা নাই,
শুরু হচ্ছে, ধরুন তুমি নিচে যাইতে থাকো, শুরু হচ্ছে ইয়া থেকে, ভার্চুয়াল রিয়েলিটি থেকে, এই যে 14 থেকে প্রথম 13টা দেখো, এই যে সিরিয়াল ওয়াইজে কিন্তু দেওয়া আছে 13টা, এই যে প্রথম 13টা এগুলো হচ্ছে বিশ্বগ্রাম টপিক। তোমার শর্ট সিলেবাসের পড়া শুরু হবে 14 নাম্বার থেকে, বুঝতে পারছো ব্যাপারটা? এই ঘটনা ক্লিয়ার? প্রথম 13টা না পড়লেও চলো, বাকি সবই পড়বা। তুমি সৃজনশীলগুলো অবশ্যই পড়বা, কারণ একটা সৃজনশীলের মধ্যে কিন্তু বিশ্বগ্রাম টপিকের একটা প্রশ্ন ঢুকাই দিতেই পারে, জাস্ট একটু দেখে নিলা, অসুবিধা তো নাই। এমসিকিউগুলো সবগুলোই পড়বা। আর ক আর খ নাম্বারের প্রশ্নে, ক নাম্বার প্রশ্নে এই যে ভার্চুয়াল, তোমার টপিক শুরু থেকে ভার্চুয়াল রিয়েলিটি থেকে, আগেরগুলো হচ্ছে বিশ্বগ্রাম টপিকের, ওরা না দেখলেও চলবে। তুমি যদি চাও তারপরে খেয়াল করে দেখো, তারপরে কি ব্যাপার, তারপরে খেয়াল করে, আচ্ছা তারপরে খেয়াল করে দেখো খ নাম্বারের প্রশ্নগুলা, খ নাম্বারের প্রশ্ন তো সেম, এই যে দেখো খ নাম্বার প্রশ্নগুলো ভার্চুয়াল রিয়েলিটি থেকেই আছে, একদম শুরু থেকে, মানে এনে বাদ দেওয়ার কোনো কিছু দরকার নাই, সবই আছে, সবই আছে, তুমি পড়ো। ওকে, আশা করি অসুবিধা হবে না। সিকিউ এমসিকিউ মানে তুমি বেশি পড়ো, কম পড়ো না, 1-2টা এমসিকিউ বা সিকিউ একটু বেশি পড়লে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ওকে, চলো এখন আমরা বইয়ে চলে যাই, এখন আমরা চলে যাই বইয়ে। এই যে ভার্চুয়াল রিয়েলিটিতে শুরু। তো আমি আবার বলতেছি, আমাদের সিলেবাসে যেই টপিকগুলো আছে, এই যে যেই টপিকগুলো আছে, আমি জাস্ট 1 ঘন্টায় সবগুলো টপিক একটু ওভারভিউ করব, যে এখান থেকে কি কি আসতে পারে। এরপর তোমাদের কাজ, এই অধ্যায়ে আমার পড়ায়ে তোমাকে মানে শিখায়ে বুঝাই দিতে হবে, এইভাবে পড়তে হবে না পড়তে হবে এরকম কিছু নাই, জাস্ট আমি টপিকগুলো আলোচনা করে যাব, ঠিক আছে? এটা কোন স্যারের বই? এটা মুজিবুর, প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই। বাট তোমারও যে এই বই থেকেই পড়তে হবে এরকম কোনো কথা নাই, তুমি যেই বই, তোমার কাছে যেই বই আছে ওই বই থেকেই পড়ো, কোনো সমস্যা নেই। খেয়াল করে দেখো ভার্চুয়াল রিয়েলিটি কি জিনিস। ভার্চুয়াল রিয়েলিটি, এই যে চোখের মধ্যে এরকম চশমা লাগায়ে দেখে যে তোমাদের শুভ্র ভাই কিনছে, দেখছো? এই ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে যে আসলে বাস্তব নয়, কিন্তু বাস্তবের ফিলিংস পাওয়া যায়, এরকম একটা ব্যবস্থা। তোমরা বইয়ের সংজ্ঞাগুলা পড়বা, বাট আমি একটু আমার ভাষায় বলে দিই। ধরো যে তোমার ইচ্ছা হলো আজকে তুমি আমেরিকায় ঘুরে বেড়াবা, ধরো তো এখন অনেক গরম, তোমার ইচ্ছা হলো যে তুমি অ্যান্টার্কটিকা মহাদেশে ঘুরে বেড়াবা। তো এই ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা ব্যবস্থা, যেই ব্যবস্থার মাধ্যমে তুমি আসলে এখন অবস্থান করতেছো, ধরো আমি আসি এই স্টুডিওতে, এসসিএস স্টুডিওতে, অথচ ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে আমার মনে হবে যেন আমি অ্যান্টার্কটিকা মহাদেশে বরফের উপর দিয়ে হাঁটতেছি, সামথিং লাইক দ্যাট। মানে যেটা আসলে বাস্তব না, কিন্তু সেটাকে বাস্তবে অনুভব করার যে একটা প্রক্রিয়া, এটাকে বলে ভার্চুয়াল রিয়েলিটি। এখন পরীক্ষায় আসলে তুমি বইয়ের সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করবে, আমি যেভাবে বলছি এভাবে লিখলেও হবে, যে প্রকৃতপক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী যে ব্যবস্থা, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বাট বইয়ের সংজ্ঞাগুলো একটু দেখবা, বইয়ের সংজ্ঞাগুলো একটু সুন্দর মতো দেখার চেষ্টা করে, দেখা হয় যে ভার্চুয়ালিটি বা ভিআর, এটা খুবই ইম্পর্টেন্ট। এই টপিকটা কিন্তু 3 স্টার টপিক, এমন একটা সিস্টেম যেখানে মডেলিং এবং সিমুলেশনের মাধ্যমে এই যে কৃত্রিম, যেটা কৃত্রিম মানে আসলে এটা বাস্তবে হচ্ছে না, আবার সেটাকে কৃত্রিমভাবে অনুভব করা যায়, এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির আরো সুন্দর সহজ সংজ্ঞা প্র্যাকটিস শিটটাতে আছে। মনে করো বই থেকে তুমি যখন পড়তে যাবা, ধরো বইয়ের সংজ্ঞাটা তোমার কাছে কঠিন লাগতেছে, তখন তুমি চলে আসবে এখানে সংজ্ঞাটা দেখো, এইখানে বইয়ে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু তুমি যদি এখানে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা দেখো, দেখো তোমার কাছে ইজি মনে হবে। যে ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃত অর্থে বাস্তব নয়। দেখো ভার্চুয়াল রিয়েলিটি সংজ্ঞাটা কি, এখানে আবার ইকুয়ালস টু কেন দিছে, এটা ভুলে হয়তো টাইপার ইকুয়ালস টু চিহ্ন দিয়ে দিছে। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী, মানে বাস্তবের মতো ফিলিংস পাওয়া যায় এমন বিজ্ঞান নির্ভর কল্পনাকেই বলে ভার্চুয়াল রিয়েলিটি। খুব ইজি ব্যাপার স্যাপার। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি লাগে না লাগে একটু রিডিং পড়বা। ভার্চুয়াল রিয়েলিটি থেকে আর কি কি আসতে পারে? ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা সংজ্ঞাটা বললাম, প্রথমে পড়বা সংজ্ঞা, প্রত্যেকটা টপিকের আগে সংজ্ঞা পড়বা এবং একটু ব্যাখ্যা পড়বা। কারণ কি, ভার্চুয়াল রিয়েলিটি থেকে যদি ক নাম্বারের প্রশ্ন আসে তাহলে শুধু সংজ্ঞাটা দিলে এনাফ, যদি খ নাম্বারের প্রশ্ন আসে একটু ব্যাখ্যা দিতে হবে, বুঝতেছো? ওকে, তো এখন খেয়াল করে দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি ইউজ করা হয় এটা একটু দেখতে পারো। বিশেষ দেখো ধরনের চশমা, হেডসেট, ওই যে মাথায় বসানো ডিসপ্লে,
একবার একটা এমসিকিউ আসছিল, খেয়াল করে দেখো, এই যে এই এমসিকিউটা আসছিল, এই যে দেখো ভার্চুয়াল রিয়েলিটি যখন হয় যে সবার আগে তো এই যে মাথার মধ্যে এরকম একটা ডিসপ্লে লাগাইতে হয়, তাই না? এই যে এরকম একটা ডিসপ্লে। তো খেয়াল করে দেখো একটা এমসিকিউ আসছিল যে এই যে মাথায় বসানো ডিসপ্লে, যেটার ইংরেজি নাম হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, HMD, এটা কোথায় ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে। অপশন ছিল আরও, ধরো যে ভার্চুয়াল রিয়েলিটি, ধরো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, আরও এরকম কিছু। তো উত্তর কি? ভার্চুয়াল রিয়েলিটিতে। এই যে মাথায় বসানো ডিসপ্লে কোথায় ইউজ করা হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে। এগুলো তুমি যদি খালি একবার রিডিং পড়ে যাও, জাস্ট রিডিং পড়ে গেলেই তুমি পরীক্ষায় পারবে, এগুলো মুখস্থ করে যাওয়া লাগবে না, জাস্ট রিডিং পড়ে গেলেই হবে। এরপরে খেয়াল করে দেখো কি আছে এখান থেকে, আর কি কি পড়বা? ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদান, এটা সৃজনশীল আসে না, বাট তুমি দেখে রাখতে পারো কি কি লাগে। ইফেক্টর লাগে, সিমুলেটর লাগে, অ্যাপ্লিকেশন লাগে, জিওমেট্রি লাগে। এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে কি? ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বা প্রয়োগ, এইটা 5 স্টার, এইটা পরীক্ষায় প্রচুর আসে। ভার্চুয়াল রিয়েলিটি কি? ক নাম্বারের প্রশ্ন। তারপরে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বা প্রয়োগ, দেখো এটার ব্যবহার কি? গেম শিল্প ও সিনেমা, বিভিন্ন গেম এবং সিনেমায় ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করে বিভিন্ন অ্যানিমেশন সিন তৈরি করা হয়। তারপরে শিক্ষা ও প্রশিক্ষণ, খেয়াল করে দেখো বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লাই করা হয়। যেরকম একটা উদাহরণ খেয়াল করে দেখো, মনে করো নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে কি বিক্রিয়া ঘটে, পারমাণবিক চুল্লির মধ্যে কি বিক্রিয়া ঘটতেছে, এটা তুমি যদি বাস্তবে দেখতে চাও তাহলে তো পারমাণবিক চুল্লির ভিতরে ঢুকা লাগবে, আর তুমি যদি পারমাণবিক চুল্লির ভিতরে ঢুকো তুমি তো পুইরে মরে যাবা, তাই না? তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করা যায়, যে তুমি আসলে এই ঘরে বসে আসো, বাট ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি দেখতেছো যে আসলে তোমার মনে হবে যে তুমি ইয়ার মধ্যে ঢুকে গেছো, নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে ঢুকে তুমি দেখতেছো যে কি কি বিক্রিয়া হচ্ছে, তো আসলে তো তুমি আর ওখানে ঢুকো নাই, বাট ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এটা সম্ভব। তারপরে প্রশিক্ষণ, মনে করো যে ওই যে এখানে একটু পরেই আছে সামরিক বাহিনী, ধরো চিকিৎসা ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে ব্যবহার করা হয়? ধরো যারা নতুন ডাক্তার হবে বা ইন্টার্নি করে, তো আগে কখনো একজন অপারেশন করে নাই, ধরো অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন একজন প্রথম করবে, এটা তো একটা রিস্কের ব্যাপার হয়ে যায় না, যে সে যদি ভুল করে ফেলে। তো একজন নবীন ডাক্তার যখন কোনো একটা রোগের বা কোনো একটা সার্জারি করতে যাবেন, তার আগে তার তো ভালো প্রশিক্ষণের দরকার। তো প্রশিক্ষণের জন্য এই যে দেখো এই ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা যাইতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কৃত্রিমভাবে একটা এরকম সিনারিও তৈরি করা হইলো যে কিভাবে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে হয়। তো সে যদি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করে তাহলে তো আর কেউ ক্ষতিগ্রস্ত হইলো না, মানুষ মারা যাওয়ার আর রিস্ক থাকলো না, বুঝতে পারতেছো? ঠিক একইভাবে সামরিক বাহিনীতেও সেম। ধরো সামরিক বাহিনীতে তুমি গোলাগুলি প্রশিক্ষণ করবা, এখন এই শেখার জন্য মানে যখন তুমি ট্রেনিং নিবা, ট্রেনিং নেওয়ার জন্য তুমি আসলেই যুদ্ধ করে যদি আরেকজনকে মাইরে ফেলো তোমার এই সঙ্গী, তাহলে তো হবে না। তাহলে এই জিনিসগুলা যেগুলো আসলে রিস্কি ব্যাপার স্যাপার, যেমন গাড়ি চালানো, বিমান চালানো, এখন যে আগে কখনো বিমান চালায় নাই তাকে তুমি বিমান ট্রেনিং দেওয়ার জন্য যদি প্রথমেই তার বিমান দিয়ে আকাশে উঠো, যেমন আমরা সাইকেল যখন ছোটবেলায় চালানো শিখতাম অনেকবার পড়ে যাইতাম, আবার উঠতাম, আবার পড়ে যাইতাম, আবার উঠতাম, বাট বিমানের ক্ষেত্রে তো সেটা সম্ভব না। এখন বিমান চালাইতে গিয়ে কেউ যদি অনেকবার পড়ে যায়, অনেকবার উঠে যায়, তো একবার পড়লেই মরে যাবে, আর একবার উঠার তো সুযোগ নাই। কাজে এই ব্যাপারগুলা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া যায়, যেটা আসলে বাস্তব না কিন্তু একদম বাস্তবের মতো, তোমার মনে হবে যে তুমি বাস্তবে এই বিমান চালাইতেছো বা বাস্তবে এই গোলাগুলি করতেছো, বুঝতেছো ব্যাপারটা? মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নেওয়া পসিবল একটা প্রযুক্তির মাধ্যমে, যেটা আসলে বাস্তব না, ভার্চুয়ালি সেটা কাজ করে। ওকে ফাইন, ঠিক আছে। কাজেই এখান থেকে তারপরে দেখো ব্যবসা বাণিজ্য, এগুলা টপিকগুলো মনে রাখবা। ছোটবেলায় রচনায় যেরকম টপিক মনে রাখতা তারপরে বানায় লিখতা, টপিকগুলো মনে রাখবা, একবার রিডিং পড়বা, পরীক্ষায় তুমি বানায় লিখতে পারবা। তো দেখো শিল্প কারখানা, এই যে ড্রাইভিং, একটু আগে বললাম ড্রাইভিং শেখার জন্য বা ফ্লাইট সিমুলেশনের জন্য, তুমি ফ্লাইট সিমুলেটরের জন্য তুমি মানে কিভাবে বিমান চালাইতে হবে এটা ভার্চুয়াল রিয়েলিটিতে তুমি ট্রেনিং নিতে পারো। ট্রাফিক ব্যবস্থাপনা, মহাকাশ অভিযান, এই হচ্ছে ঘটনা। তো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভার্চুয়াল রিয়েলিটি কি জিনিস, ভার্চুয়াল রিয়েলিটির খেয়াল করে দেখা হয় যে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বা প্রয়োগ, এবং লাস্টে আরেকটা টপিক যে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। খেয়াল করে দেখো আমাদের কিন্তু এখানে টপিক ছিলই দুইটা, একটা হচ্ছে এই যে প্রথম টপিকটা ভার্চুয়াল রিয়েলিটি, এখান থেকে আমরা শিখবো ভার্চুয়াল রিয়েলিটি কি, ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, এরপরের এই টপিকের আরেকটা সাব টপিক প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। তো এই যে দেখো টপিকটা প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব।
এই যে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কি, পজিটিভ প্রভাবও আছে নেগেটিভ প্রভাবও আছে, মানে এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো পরীক্ষায় ভালো খারাপ দুইটাই তোমার কাছে চাইতে পারে, বাট ভালোটাই বেশি আসে পরীক্ষায়। খেয়াল করে দেখো এই যে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব, মানে ভালো, ইতিবাচক মানে ভালো প্রভাব। বাস্তবায়নের পূর্বেই বাস্তবকে অনুভব করা যায়। মনে করো একটা জিনিস এখনো ঘটে নাই, সেটা ঘটলে কেমন হইতে পারে সেটা তুমি আগে থেকে এক্সপিরিয়েন্স করে ফেলতে পারবা। মনে করো তুমি একটা জমি করছো, একটা জমি কিনছো, এই জমিতে তুমি বাসা বাড়ি বানাবা। তো আগে থেকেই যে বাসাটা ডিজাইন, মনে করো যে একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট তোমাকে একটা ডিজাইন দেখাইলো যে এই জায়গাটার উপর এরকম একটা বাসা হবে। তো এই ডিজাইনটা ড্রয়িং দেখে কিন্তু তুমি আসলে ফিল নিতে পারবা না যে আসলেই তোমার বাসাটা কেমন হবে, শুধু ড্রয়িং দেখে কিন্তু তুমি জিনিসটা ফিল করতে পারবে না। তখন যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওই স্ট্রাকচারটারই একটা সিনারিও ক্রিয়েট করা হয় এবং তুমি তখন যদি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ঢুকে দেখো যে এই বাসাটা যখন রেডি হবে তখন দেখতে কেমন হবে, রুমগুলা ডানে বামে সামনে কেমন ইন্টেরিয়ার হবে, তখন জিনিসটা ভালো হবে না? শুধু ডিজাইন দেখে তো তুমি এই জিনিসটা ফিল পাবা না। তো এই হচ্ছে ঘটনা। তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবায়নের পূর্বেই, মানে যে জিনিসটা এখনো বাস্তবায়ন হয় নাই সেটাকে পূর্বেই অনুভব করা, মানে বাস্তবের মতো অনুভব করা যাইতে পারে। তারপর এই যে শিক্ষা ও প্রশিক্ষণকে, একটু আগে বললাম শিক্ষা এবং প্রশিক্ষণকে কত আকর্ষণীয় করা যায়। তারপরে জটিল কাজগুলোকে সহজ করা যায়, খরচ কমানো যায়। মানে একটু আগে আমরা যে ব্যবহারগুলো দেখলাম, শোনো, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ভালো ইতিবাচক প্রভাব কোনগুলা? এই যে সবগুলাই তো, এই যে দেখো শিক্ষা প্রশিক্ষণে ইউজ করা হইতেছে, এটাও তো ভালো ব্যবহার, এটাও দিতে পারো। চিকিৎসা ক্ষেত্রে, সামরিক বাহিনীতে ইউজ করা হইতেছে। তারপরে ব্যবসা বাণিজ্যে, শিল্প কারখানায়, ড্রাইভিং নির্দেশনায়, তারপরে ট্রাফিক ব্যবস্থাপনায়, মহাকাশ অভিযানে। মানে আমরা যে ব্যবহারগুলো শিখলাম, আমরা তো নর্মালি একটা প্রযুক্তির তো ভালো খারাপ সব দিকই থাকবে, বাট যেগুলো ভালো দিক সেগুলোই তো আমরা ইউজ করি, খারাপগুলো তো আমরা নর্মালি ইউজ করি না। তো এই হচ্ছে ভালো দিকগুলা। খরচ কমানো যায় কোনো একটা কাজের, যেহেতু মনে করো যে ড্রাইভিং, ধরো ড্রাইভিং এর কথাই বলি, তুমি যদি বাস্তবে ড্রাইভিং শিখতে চাইতা যে খরচটা হইতো, তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিখে ফেলো খরচটা কম হয়ে যাবে, কারণ তোমার বাইরে যাওয়া লাগতেছে না, ওই আসলেই তো তুমি আর গাড়ি নিয়ে বেরোচ্ছ না, কাজে কস্টিংটা কমে যাচ্ছে। এরপরে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব, মানে খারাপ প্রভাব, মনুষ্যত্বহীনতা। মনে করো ভার্চুয়াল রিয়েলিটিতে তুমি ক্রিকেট খেললা 11 জন মিলে, তুমি ফিল করলা যে তুমি ক্রিকেট খেলছো, কিন্তু আসলে তো এখানে তুমি একাই খেলছো, বাকিগুলা তো আসলে রিয়েল মানুষ না। খারাপ প্রভাবগুলো কি? আমরা যদি একটা কাজ বাস্তবিক অর্থে করি, ধরো আমরা 11 জন মিলে 2 টিম 22 জনে ক্রিকেট খেললাম, এই যে একটা বন্ডিং, মানুষের সাথে মানুষের যে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটিতে ক্রিকেট খেলে ফেলো তাহলে তো তোমার এই সম্পর্ক হবে না। হবে কি? মানুষের সাথে তোমার ইন্টারাকশন হবে না। মনে করো তুমি সাইকেল চালাইতে গিয়ে একটা মানুষের উপর সাইকেল দিয়ে ঢুস মেরে দিছো, ভালো খারাপ যেরকমই হোক ওই মানুষের সাথে তো তোমার একটা সম্পর্ক তৈরি হইলো, ভালো খারাপ যাই হোক, তাই না? বাট ভার্চুয়াল রিয়েলিটিতে তুমি যদি শেখো তাহলে তো এই সম্পর্কটা হইলো না। মানে মানুষের সাথে মানুষের এই সম্পর্কগুলো কিন্তু তখন আস্তে আস্তে কমে যাবে। এগুলো হচ্ছে মনুষ্যত্বহীনতা। তারপরে কল্পনার রাজ্যে বিচরণ, যেহেতু এই পুরো জিনিসটাই আসলে কল্পনাতে, এই জিনিসটা তো আসলে ভার্চুয়াল রিয়েলিটিটা তো আসলে বাস্তবে হচ্ছে না, এটা তো অবাস্তব একটা জিনিস, বাস্তবের ফিলিং তুমি নিতে এটা আসলে কল্পনার রাজ্যে বিচরণ, মানুষ ইচ্ছা মতো কল্পনার রাজ্যে বিচরণ করবে। তখন দেখা যাবে যে সে তার বাস্তবিক লাইফ থেকে আসলে কল্পনার জগতে বেশি চিন্তা করতেছে, তখন তার বাস্তবিক লাইফটা হ্যাম্পার হবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ এইভাবে যদি সারাদিন কেউ ভার্চুয়াল রিয়েলিটি, সারাদিন বসে যদি খালি ভার্চুয়াল রিয়েলিটি দেখে তার তো স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। তারপর ডিজিটাল ডিভাইড তৈরি করা, যেমন এই সুবিধা, ডিজিটাল ডিভাইড কিরকম, এটা তো শুধু যাদের টাকা পয়সা আছে তারাই করতে পারবে, যাদের টাকা পয়সা নাই তারা তো কিনতে পারবে না, তাই না? কারণ এগুলো তো একটু কস্টলি ব্যাপার স্যাপার, বুঝতেছো? কাজে এটা ডিজিটাল ডিভাইড তৈরি করবে। তো এই হচ্ছে ঘটনা, আমাদের এই টপিকটা শেষ। এখন আমাকে বলো এই টপিক থেকে প্রশ্ন আসলে কি পারবা? শোনো, মেইন কথা হচ্ছে এখানে আমাদের আইসিটিতে টপিক আছে 2টা। আমাদের প্রথম অধ্যায়ের টপিক হচ্ছে 2টা, একটা হচ্ছে এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এই যে একটা ভার্চুয়াল রিয়েলিটি, এটা শেষ। এখান থেকে কি কি পড়বা? বই থেকে রিডিং পড়বা, তারপরে বিগত বছরের সৃজনশীল এবং এমসিকিউ গুলো সলভ করবা, কাজ শেষ। আমাদের এই অধ্যায়ে মোট টপিক হচ্ছে 2টা, একটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এটার আরেকটা সাব টপিক হচ্ছে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, ইতিবাচক নেতিবাচক 2টা প্রভাবই আছে। তারপরে লাস্ট টপিক হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, মানে সাম্প্রতিক কালে রিসেন্টলি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেই টপিকগুলা বেশি আলোচিত সেইগুলা আমরা শিখব। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবাই নাম শুনছো, এই তথ্য প্রযুক্তির যুগে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনো নাই এমন কেউ নাই। রোবোটিক্স, ক্রায়ো সার্জারি, মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, প্রতিরক্ষা, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এই যে এইটা আর একটা টপিক, এই সবগুলো মিলে আর একটা টপিক।
এবং এই প্রত্যেকটা হচ্ছে এই টপিকটার সাব টপিক। বুঝতে পারছো ঘটনা কি? ওকে, এখন এই যে ভার্চুয়াল রিয়েলিটি, আমার কথা ভালো মতো শোনো, যেহেতু প্রথম অধ্যায়ে মেইন টপিক আছেই দুইটা, একটা ভার্চুয়াল রিয়েলিটি আর একটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, তার মানে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেছো? কারণ এ নিজেই একটা ফুল টপিক। এখান থেকে তোমরা পড়বা ভার্চুয়াল রিয়েলিটি কি, এখানে কি কি ইউজ করা হয়, রিডিং পড়বা একবার, এটা ব্যবহার কি কি, ইতিবাচক দিক কি কি, নেতিবাচক দিক কি কি, কাজ শেষ। ওকে ফাইন। এরপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। এই সাম্প্রতিক প্রবণতায় আমরা শুরুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখান থেকে শুধু ক খ বা এমসিকিউ, শুধু ক আর এমসিকিউ, এখান থেকে সৃজনশীলের গো আর ঘ আসে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি খেয়াল করে দেখো। আর্টিফিশিয়াল, এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। আচ্ছা, এখানে কয়েকটা এমসিকিউ আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে আমার মনে হয় মাঝে মধ্যে, মানে যদিও এখনো পর্যন্ত আসে নাই, আসতে পারে। সেটা হচ্ছে এই যে বিপ্লব সংক্রান্ত, খেয়াল করে দেখো। এখনো পর্যন্ত পৃথিবীতে টোটাল 4টা শিল্প বিপ্লব হচ্ছে। 4টা, কয়টা শিল্প বিপ্লব হয়েছে? 4টা শিল্প বিপ্লব। এগুলো আসলে বেশি মুখস্থ টাইপের হয়ে যায়, এগুলো আসে না। 1784 সালে বাষ্প ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়। 1870 সালে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে দ্বিতীয় শিল্প বিপ্লব, এবং কম্পিউটার এবং এই যে দেখো ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে তৃতীয় শিল্প বিপ্লব শুরু হয় 1969 সালে। এই টাইপের এমসিকিউ নর্মালি এগুলো ডিরেক্ট মুখস্থ টাইপের এমসিকিউ আসার সম্ভাবনা কম, বাট এই তিনটে জিনিস একটু দেখে রাখতে পারো। তারপরে চতুর্থ শিল্প বিপ্লব কেমনে আসছে, এই যে লাস্টে আছে দেখবা। চতুর্থ শিল্প বিপ্লব এই যে 21 শতকের গোড়ার দিকে চতুর্থ শিল্প বিপ্লব হলো উৎপাদন পদ্ধতিতে ও প্রযুক্তিতে স্বয়ংক্রিয়করণ, মানে অটোমেশন। স্বয়ংক্রিয়করণ মানে হচ্ছে অটোমেশন। এখন তো ইন্ডাস্ট্রিতে দেখবা মানুষের জায়গায় রোবট কাজ করতেছে, মানে সবকিছু অটোমেশন হয়ে যাচ্ছে। তথ্য আদান প্রদানের প্রচলন, যার মাধ্যমে সাইবার ফিজিক্যাল সিস্টেম, আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি ইত্যাদি কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্গত। মানে চতুর্থ শিল্প বিপ্লব মেইনলি যেই টুলগুলোর মাধ্যমে হচ্ছে, একটা হচ্ছে অটোমেশন, সবকিছু ইন্টারনেটের মাধ্যমে অটোমেশন হয়ে যাচ্ছে, এবং এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার্কআউট করতেছে। ওকে ফাইন, এগুলো এমসিকিউতে দিতে পারে, যদিও এখনো পর্যন্ত এই টাইপ এগুলা থেকে মানে মুখস্থ নির্ভর এমসিকিউ অত বেশি আসে না, আসে দিতে পারে। এই যে আমাদের এখন প্রথম টপিক, দ্বিতীয় দেখো যেটা আমাদের এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, প্রথম টপিকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখান থেকে ক খ আর এমসিকিউ আসবে। কি আসবে? ক খ আর এমসিকিউ। খেয়াল করে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, খেয়াল করে দেখো। আমরা যে রোবট বা কম্পিউটার, আমাদের কম্পিউটার কি বুদ্ধিমান? কম্পিউটার কিন্তু মানুষের মতো বুদ্ধি নাই। মানুষ যেরকম একটা জিনিস নিজের ভালো মন্দ বিবেচনা করে সে একটা কাজ করবে কি করবে না ডিসিশন নিতে পারে, বাট কম্পিউটারে কিন্তু সেই বুদ্ধি নাই। কম্পিউটার হচ্ছে একটা বুদ্ধিহীন যন্ত্র। তো কোনোভাবে যদি কম্পিউটারকে মানুষ যেভাবে চিন্তা করে সেইভাবে চিন্তা করানো যায়, সেই প্রসিডিওরটাকে বলে বা ব্যাপারটাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। একটু রিডিং পড়লে পারবা। দেখো, মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে, কম্পিউটারেও সেইভাবে চিন্তা করার সক্ষমতার যে রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে মানুষ যেভাবে চিন্তা করে বা মানুষের যে বুদ্ধি আছে, এরকম বুদ্ধি যদি তুমি কম্পিউটারকেও দিতে পারো, বা কম্পিউটারকে কিভাবে এরকম বুদ্ধিমান বানানো যায়, এই ব্যাপারটাকেই বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, তুমি একবার রিডিং করবা, কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এখান থেকে শুধু ক খ আর এমসিকিউ আসে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং। দেখছো, এটা কিন্তু এমসিকিউতে আসবে, যার পুরো নাম অ্যালান ম্যাথিসন টুরিং। 1950 সালে তার আবিষ্কৃত টুরিং টেস্ট কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি স্থাপন করে। এই যে এগুলা কিন্তু এমসিকিউ এ আসার মতো সুন্দর সুন্দর প্রশ্ন। কাজেই তুমি কৃত্রিম বুদ্ধিমত্তা কি জানলা, যে মানুষ যেভাবে চিন্তা করে কম্পিউটারকেও সেরকম বুদ্ধিমান যন্ত্র হিসেবে তৈরি করাটা, বা এই যে সিস্টেমটা, এটাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে মানুষের বুদ্ধিকে কম্পিউটারের মধ্যে ঢুকাই দেওয়া। এখন তো দেখতেই পারতেছো যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবট কাজ করে, যে ওই রোবট নিজেই ডিসিশন নিতে পারে যে এটা কোনটা করা উচিত না উচিত। মানে আগে তো ধরো কম্পিউটার কি ছিল, নির্বোধ যন্ত্র, সে শুধু গণনাকারী যন্ত্র হিসেবে ছিল, শুধু হিসাব নিকাশ করতে পারতো। বাট এখন কিন্তু কম্পিউটার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে সেটাকে মানুষের বুদ্ধিমত্তা দেয়া হচ্ছে, সে নিজেই ডিসিশন নিতে পারতেছে যেটা কোনটা ভালো নাকি খারাপ। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে খালি সংখ্যা ব্যাখ্যা পড়বা, এই এত কিছু দরকার নাই। এই নিউরাল এইগুলা পরীক্ষা আসে না।
কৃত্রিম বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এইগুলা নিয়ে অত গবেষণা করার দরকার নেই। তোমরা খালি সৃজনশীলগুলো দেখবা, সৃজনশীলগুলা যেমন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি, এগুলো এখন এই যে ইউরোপ আমেরিকাতে ইউজ করা হচ্ছে। তোমরা দেখছো এই টেসলার গাড়ি? কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো গাড়ি এখনো পর্যন্ত দেখছো? বাংলাদেশে মনে হয় এখনো আসে নাই। আসছে কি? আসে নাই তো। আমেরিকা ইউরোপে এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গাড়ি যেগুলো হচ্ছে টেসলা বাজারে ছাড়ছে, কোনো ড্রাইভার থাকে না, অটোমেটিক, তার মধ্যে এই এআই দেওয়া আছে এবং আশেপাশে পর্যাপ্ত সংখ্যক ক্যামেরা লাগানো আছে। সে সামনে থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, পেছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, সাইডে কত দূরে গাড়ি আছে, সব কিছু সে বিচার বিবেচনা পূর্বক সে গাড়ি চালাইতে পারে, অটোমেটিক গাড়ি চলে। তো এই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। একটু রিডিং পড়বা। ওকে, ঠিক আছে। এই দেখো এখানে লেখা আছে টেসলা, অডি, বিএমডব্লিউ ইত্যাদি গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান চালকবিহীন গাড়ি গবেষণায় বিনিয়োগ করছেন। ওকে, ফাইন। এরপরে রোবোটিক্স। এই যে দেখো আমাদের টপিক কোনটা গেল, দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গেল, এটা শুধু ক খ আর এমসিকিউ পড়বা। রোবোটিক্স, এখান থেকে সৃজনশীল আসে। সৃজনশীল ক আসতে পারে, খ আসতে পারে, রোবোটিক্সের ব্যবহার, ভালো মন্দ খারাপ দিক সব কিছু কিন্তু আসতে পারে। তো রোবট কি জিনিস, রোবটের সংজ্ঞা কি, গেলে কিন্তু এমসিকিউ হাতে কি বলে, ক নাম্বার প্রশ্নে আসবে। কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র বা মেশিন মানুষের মতো কিছু কাজ করতে পারে তাকে রোবট বলে। মানে রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা যন্ত্র যেটা মানুষের মতো কাজ করতে পারে। মানে মানুষ যে কাজগুলো করে ওইগুলো ধরো তোমার পরিবর্তে আরেকজন করে দিল, ওটাই হচ্ছে রোবট, যেটা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। এরপরে এই যে এখানে আরো একটা সংজ্ঞা আছে, মানে সহজ সংজ্ঞাটা দিলেই হবে। যদি ক নাম্বার প্রশ্নে আসে এই লাইনটা দিলেই তুমি ফুল নাম্বার পেয়ে যাবা। তারপরে আর একটা সুন্দর সংজ্ঞা যে রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যক্তি কর্তৃক নির্দেশিত হয়ে কাজ করতে পারে। মানুষ যেভাবে কাজ করে রোবট সেভাবে কিছু কাজ করতে পারে, অথবা এর কাজের ধরন দেখে মনে হবে যে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়। তার কাজ দেখে মনে হবে যে মানুষ যেভাবে কাজ করে সেও একইভাবে কাজ করতে পারে এবং সে ডিসিশনও নিতে পারে যে কোনটা ভালো, কোনটা কখন কি করা উচিত। তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাও আছে। তো এই হচ্ছে ঘটনা, এই সংজ্ঞাটা দিলেই চলবে। এরপরে আরো একটা সংজ্ঞা আছে, তোমার 4-5টা সংজ্ঞা শেখার দরকার নাই, মোটামুটি একটা ভালো সংজ্ঞা শিখলেও চলবে। আচ্ছা, এরপরে দেখো রোবোটিক্স। আমরা তো বললাম রোবটের সংজ্ঞা বললাম যে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র যেটা মানুষের মতো কাজ করতে পারে। এখন হচ্ছে রোবোটিক্স কি জিনিস? রোবোটিক্স হচ্ছে যে শাখায় রোবট নিয়ে কাজ করা হয়, এটাই রোবোটিক্স। বুঝতেছো? যে শাখায়, প্রযুক্তির যে শাখায় রোবট নিয়ে কাজ করা হয় সেটাই কি রোবোটিক্স। যেমন দেখো এই যে প্রযুক্তির যে শাখায়, কি বলছে, প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন, কাজ, প্রয়োগ ক্ষেত্র, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে রোবোটিক্স। শোনো, এই সংজ্ঞাগুলো যে এভাবেই দিতে হবে এরকম না। তুমি যেই বইটা পড়ো ওই বই থেকে খালি টপিকগুলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে কোন টপিকগুলো কিভাবে পড়বা, কতটুকু পড়বা, কোনটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে তুমি একবার রিডিং পড়ে যাবা, কাজ শেষ। এই হচ্ছে ঘটনা যে প্রযুক্তির যে শাখায় রোবট সংক্রান্ত যাবতীয় কিছু আলোচনা করা হয় সেটাই হচ্ছে রোবোটিক্স। অনেকেই বারবার বলতেছে যে এটা কোন বই। ভাই, বই নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই, তুমি যেই বই ফলো করো ওই বই থেকে পড়লেই হবে। এটা মুজিবুর রহমান স্যারের বই। এরপরে রোবোটিক্স, এখান থেকে এই যে কিছু এমসিকিউ আসতে পারে। এই যে রোবোটিক্সের জনক, এইগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ, জনক টাইপের এমসিকিউ গুলা। যে জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়। রোবোটিক্সের জনককে, এগুলো এমসিকিউ দিতে পারে, জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার। তবে জর্জ চার্লস ডেভলকেও রোবোটিক্সের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দুজনকে স্বীকৃতি দিয়েছে, দুজনই ভালো কাজ করছে এই ফিল্ডে, দুইজনকে স্বীকৃতি দিচ্ছে। এমসিকিউতে আসলে দুইজনের মধ্যে একজন হয়তো অপশনে থাকবে, দুইজনই থাকবে এরকম না। তারপরে রোবোটিক্স শব্দের উৎপত্তি কোত্থেকে হয়েছে? স্লাভিক শব্দ রোবোটা, আবিধানিক অর্থ হলো শ্রমিক, মানে তোমার নিজের কাজগুলো আরেকজনকে করানোর জন্য শ্রমিক হিসাবেই রোবটকে প্রথম চিন্তা করা হয়েছিল। তো এই জন্য এগুলো একটু রিডিং পড়বা, কে তৈরি করছে, তারপরে জনককে, এই জিনিসগুলা। তো রোবট গেল, রোবটের সংজ্ঞা গেল, রোবোটিক্স কি জিনিস এটা বললাম। এরপরে এখান থেকে পরীক্ষা আসবে রোবট কিভাবে কাজ করে, এগুলো জাস্ট রিডিং পড়বা। রোবট কিভাবে কাজ করে এগুলো পরীক্ষা আসে না, পরীক্ষা আসে রোবটের কি বলে ব্যবহার, সুবিধা অসুবিধা, এগুলা তাও তুমি একবার দেখে রাখতে পারো। রোবটের কি আছে? প্রোগ্রামকৃত মস্তিষ্ক, বা যেটাকে আমরা প্রসেসর বলি, প্রসেসর আছে,
পাওয়ার সিস্টেম আছে, ইলেকট্রিক সার্কিট অবশ্যই লাগবে, পাওয়ার সিস্টেম ছাড়া কাজ করবে না, ইলেকট্রিক সার্কিট লাগবে, অ্যাকচুয়েটর লাগবে। এখানে আবার নোট দিয়ে দিছে যে বোর্ড বইয়ে রোবটের 3টি বিশেষত্বের কথা বলা আছে, যান্ত্রিক গঠন, পাওয়ার সিস্টেম, প্রসেসর। তোমরা একবার রিডিং পড়বা এগুলা, যদি পরীক্ষা আসে রোবট কিভাবে কাজ করে, রোবটের কাজ করার জন্য তার 4টা এই যে গঠন আগে বলবা, যে তার প্রসেসর থাকে, পাওয়ার সিস্টেম থাকবে অবশ্যই, ইলেকট্রিক সার্কিট থাকবে অবশ্যই, এবং অ্যাকচুয়েটরের মাধ্যমে কি যে হাত পা নাড়াচাড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের যে সিস্টেম সমন্বয় করা হয় এটাই হচ্ছে অ্যাকচুয়েটর। জাস্ট এইগুলা রিডিং পড়ে যাবা। এরপরে যান্ত্রিক গঠন, এই যে রোবটের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য থেকেও প্রশ্ন কম আসে, বাট পরীক্ষা সবচেয়ে বেশি আসে এই যে রোবোটিক্সের গুরুত্ব, প্রয়োগ, ব্যবহার। শোনো, গঠন তারপরে এইগুলা পরীক্ষায় কম আসে, পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা এগুলা সৃজনশীলগুলা সলভ করতে গেলেই দেখবা, সৃজনশীলগুলা সলভ করতে গেলেই দেখবা যে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কি রোবোটিক্সের গুরুত্ব, প্রয়োগ বা ব্যবহার। আমরা রোবট কি বললাম, রোবোটিক্স কি বললাম, তারপরে রোবটের গঠনটা পড়তে পারো, 4টা স্টেপে আছে। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি রোবোটিক্সের গুরুত্ব বা প্রয়োগ বা ব্যবহার। দেখো শিল্প কারখানায় অনেক বেশি কঠিন কাজ বা যেগুলো মানুষের দ্বারা করা কঠিন ওইগুলো রোবট দিয়ে করা হয়। সামরিক ক্ষেত্রে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজে, মানে যেগুলো খুবই সেন্সিটিভ কাজ, অনেক ছোট কাজ, চোখে দেখা যায় না এরকম কাজ, যেগুলো রোবট দিয়ে করা হয়। তারপর ওই যে চিকিৎসা ক্ষেত্রে দেখো, এগুলো খালি স্টেপগুলো পড়বা। মনে করবা তুমি রচনা লিখতেছো, এই কই গেল, তুমি মনে করবা কি লিখতেছো, রচনা। চিকিৎসা ক্ষেত্রে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ কাজে, যেই কাজগুলো করা অনেক ঝুঁকিপূর্ণ, ওইগুলো তুমি না করে রোবটকে দিয়ে করাইলা, নাকি মানুষের জায়গায় রোবট কাজগুলো, ঘরোয়া কাজে, মহাকাশ গবেষণায়, মানে অনেক, এগুলার শেষ নাই। রোবটের ব্যবহার অনেকগুলা স্টেপ আরও আছে। এই যে শিল্প কারখানায়, জাস্ট একবার যদি খালি তুমি রিডিং পড়ো এবং স্টেপগুলো মনে থাকে, তুমি পরীক্ষা পারবা। তারপর শিল্প কারখানায় ব্যবহার্য রোবট, শিল্প কারখানায় কি কি কাজে রোবট ব্যবহার করা হয়, অনেক কাজে ব্যবহার করা হয়। তারপর শিল্প কারখানায় রোবট ব্যবহারের ক্ষেত্রে এত সব সুবিধা থাকা সত্ত্বেও কিছু কিছু অসুবিধা আছে। কারণ একটা মানুষ যতটুকু বুদ্ধিমান সম্পন্ন, ওই লেভেলের বুদ্ধিমান সম্পন্ন রোবট তো এখনো তৈরি করা পসিবল হয়নি। কারণ মানুষের মাথায় যেই পরিমাণ নিউরন আছে, এই এত কিছু সেট আপ করা তো এখনো সম্ভব না, তাই না? সৃষ্টিকর্তা আমাদেরকে যতটুকু বুদ্ধিমান সম্পন্ন করে বানাইছে, এই পরিমাণ বুদ্ধি তো আমরা আরেকজনকে দিতে পারবো না, সম্ভব? এটা তো সৃষ্টিকর্তার হাতে, ওই লেভেল ক্ষমতা তো মানুষের হাতে নাই। মনে করো যে মানুষ যত ভালোই রোবট বানাক না কেন, সেটা তো কখনোই, ওটার কৃত্রিম বুদ্ধিমত্তা তো কখনোই মানুষের চাইতে বেশি হবে না, তাই না? কারণ আমাদেরকে যিনি বানাইছেন উনি অবশ্যই আমাদেরকে এরকম সুপিরিয়র করে বানাইছেন যে এর চাইতে ভালো আমরা পারবো না, তাই না? কাজেই তুমি রোবটকে দিয়ে যত কাজই করো না কেন, মানুষের মতো একুরেট বা মানুষের মতো সৃষ্টিশীল বা ভালো মন্দের পার্থক্য তৈরি মানে করতে পারে, এরকম তো আসলে এক্স্যাক্টলি তুমি রোবটের মধ্যে পাবা না। মানুষ তো সৃষ্টির সেরা জীব, তাই না? নাকি? কিন্তু তোমরা যে মাঝে মধ্যে কিছু আকাম কুকাম করো, দেখে তো মনে হয় না যে তোমরা সৃষ্টির সেরা জীব। 2 মাস পরে পরীক্ষা, এখনো অনেক পোলাপানা, এখনো অনেকেই আছো বন্ডামি করতেছো, ঘুরাঘুরি করতেছো, পড়ালেখা করতেছো না। 2 মাস পরে পরীক্ষা, এটা জানার পরেও যারা পড়ালেখা করো না, তোমরা তো সৃষ্টির সেরা জীব না। তোমরা ওইলা সবগুলা সব কি বলে, সবগুলা হইলে সব কি জানি বলে, আমাদের এলাকায় বলে বিটলা পোলাপান, যে খালি পড়াশোনা করে না, খালি ঘুরে বেড়ায়। দেখো, আচ্ছা এই হচ্ছে ঘটনা। আগামী 2 মাস আছে, পড়াশোনা করতে হবে, নাইলে তো হবে না। এই যে গেল রোবোটিক্স গেল, তো রোবোটিক্স থেকে কই গেল, রোবোটিক্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। রোবট কি, রোবোটিক্স কি জিনিস, রোবোটিক্সের ব্যবহার, শিল্প ক্ষেত্রে ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, সব জায়গায় ব্যবহার। তারপরে কিছু নেতিবাচক দিকও আছে, ওইগুলা পড়ে রাখবা। সবাই ভালো করে পড়াশোনা করবা। আর 2টা মাস বাকি, তুমি যে সৃষ্টির সেরা জীব, তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, এই বিবেক বুদ্ধিগুলা কাজে লাগাও। আগামী 2 মাস পড়াশোনা করতে হবে। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি সৃষ্টির সেরা জীব, আমার বিবেক আছে, আমার বুদ্ধি আছে, তাহলে আমি বিবেক বুদ্ধিটা কাজে লাগাই। কোন কাজে লাগাই? যে আগামী 2 মাস যেহেতু আমার জীবনের খুবই ইম্পর্টেন্ট একটা সময়, এই সময়টা আর ভণ্ডামি না করি, সময় নষ্ট না করি, ঘোরাঘুরি না করি, পড়াশোনা করি। নাকি দৈনিক সর্বোচ্চ 12-14 ঘন্টা যতটুক টাইম ইউজ করা যায় পড়াশোনা করো। 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আধা ঘন্টা বা 20 মিনিট রেস্ট নাও, তারপর আবার পড়ো, আবার রেস্ট নাও, আবার পড়ো। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। তো এরপরে ক্রায়ো সার্জারি, এটাও খুবই ইম্পর্টেন্ট টপিক, খেয়াল করে দেখো। ক্রায়ো সার্জারি কি জিনিস? ক্রায়ো সার্জারি হচ্ছে মেডিকেল রিলেটেড জিনিসপত্র, এটা অপারেশন করার একটা পদ্ধতি। দেখো, ক্রায়ো সার্জারি হচ্ছে সুন্দর একটা সিস্টেম। কাটা ছেঁড়া ছাড়া অপারেশন,
মানুষ তো অপারেশনের নাম শুনলেই অনেক মানুষ ভয় পায় যায়, যে হ্যাঁ আমাকে অপারেশন করা হবে, মানে আমার মনে হয় কাইটা ছিঁড়ে আর রাখবে না। তো এই ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটা অপারেশন যেখানে আসলে কাটা ছেঁড়া করা লাগে না। কি করা হয় দেখো, ক্রায়ো সার্জারি হচ্ছে কাটা ছেঁড়াবিহীন এক প্রকার চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ধরো তোমার ত্বকের কোথাও একটা টিউমার টাইপের কিছু হইলো, বা কিছু টিস্যু রোগাক্রান্ত হয়ে গেল, তো ওইগুলোকে নষ্ট করার জন্য অনেক কম টেম্পারেচার প্রয়োগ করা হয়, অনেক কম, একটু পরে দেখতে পারবা এখানে দেওয়া আছেই, অনেক কম টেম্পারেচার প্রয়োগ করা হয়, যেই টেম্পারেচারে ওই টিস্যুগুলো নষ্ট হয়ে যায়। অপারেশন পদ্ধতিটা খুব ইজি, সুন্দর না? কাটাছেঁড়া নাই, কিছু নাই, তুমি অনেক কম তাপমাত্রা প্রয়োগ করে টিস্যুগুলোকে, যেগুলো নষ্ট টিস্যু মানে রোগাক্রান্ত, ওগুলাকে ধ্বংস করে ফেলবা। তো এই হচ্ছে ঘটনা। তো এখানে তুমি একটু রিডিং পড়বা। এই যে এখানে দেখো, ত্বক, গ্রীবাদেশীয় এবং স্তন ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে জমাট বাঁধানোর জন্য ইংল্যান্ডের চিকিৎসক জেমস আর্নট লবণ ও বরফের তৈরি একটা মিশ্রণ তৈরি করে, যা 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করতেন। মানে এই যে এটার হিস্টোরি দেওয়া আছে, হিস্টোরি থেকে প্রশ্ন কম আসে, বাট একটু পড়ে রাখবা। এরপরে দেখো, বিংশ শতাব্দীর শুরুতে কঠিন কার্বন ডাইঅক্সাইড এই কাজের জন্য ব্যাপকভাবে ক্রায়োসার্জারিতে ব্যবহার করা শুরু করা হয়। 1920 সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার করা হয়। এবং এখানে খেয়াল করে দেখো, এই যে এগুলো কিন্তু এমসিকিউতে দিতে পারে। 1950 সালে ডক্টর রে এলিংটন ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন। তরল নাইট্রোজেন প্রয়োগ করেন ডক্টর রে এলিংটন 1950 সালে। ডক্টর ইরভিং কুপার ও আর্নল্ড লির হাত ধরে আধুনিক ক্রায়োসার্জারি যাত্রা শুরু হয়। প্রশ্ন কিন্তু বলতে পারে যে আধুনিক ক্রায়োসার্জারি যাত্রা কার হাত ধরে শুরু হয়? ডক্টর ইরভিং কুপার এবং আর্নল্ড লি। তারপর পর্যায়ক্রমে তরল নাইট্রোজেন, দেখো এটা তাপমাত্রা -196 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেছো কত কম তাপমাত্রা? এই তাপমাত্রা প্রয়োগ করলে রোগাক্রান্ত টিস্যুগুলো মইরা যায়। তারপরে দেখো অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট, মানে ক্রায়োজেনিক এজেন্ট কি জিনিস এমসিকিউতে আসতে পারে বা সৃজনশীলের কথা আসতে পারে। ক্রায়োজেনিক এজেন্ট কি? ক্রায়োসার্জারি করার জন্য যেই উপাদানগুলো ইউজ করা হয় ওগুলাকেই বলে ক্রায়োজেনিক এজেন্ট। যেমন এই যে তরল নাইট্রোজেন বা নাইট্রাস অক্সাইড -89 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তরল কার্বন ডাইঅক্সাইড, তরল আর্গন, ইথাইল ক্লোরাইড, ডাইমিথাইল ইথার ইত্যাদি ইত্যাদি। এই যে উপাদানগুলা, এগুলা ইউজ করে ক্রায়োসার্জারি করা হয়। তার মানে ক্রায়োসার্জারিতে যে সমস্ত উপাদান ইউজ করা হয়, তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন ইত্যাদি, এইগুলাকে বলে কি? ক্রায়োজেনিক এজেন্ট। এই যে এই নামটা কিন্তু এমসিকিউতে বা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আসতে পারে। ওকে, তারপরে ক্রায়োজেনিক, দেখো ক্রায়োসার্জারি করার পদ্ধতি একটু রিডিং বললা। ক্রায়োসার্জারি কেমনে করে? ক্রায়োসার্জারি কৌশল প্রয়োগ করে চিকিৎসা করাকে ক্রায়োথেরাপি বলে। মানে ক্রায়োসার্জারি এই কৌশল প্রয়োগ করে যে চিকিৎসা পদ্ধতি তাকে বলে ক্রায়োথেরাপি। ক্রায়োথেরাপি, দেখো ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর, এগুলো এমসিকিউতে আসতে পারে, টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের ভিতর কমিয়ে -41 ডিগ্রি থেকে, খেয়াল করে দেখো, মনে করো তোমার কোথাও হাতের উপরে টিউমার হয়েছে, এই টিউমারের যেই রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করার জন্য কি করা হয়? 12 সেকেন্ডের মধ্যে -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রি, এই রেঞ্জের মধ্যে তাপমাত্রা ক্রিয়েট করা হয়। ওই এত কম তাপমাত্রায় ওই রোগাক্রান্ত টিস্যুগুলো মরে যায়। তারপরে দেখো এই সময় ক্রায়োপ্রোব, এটাও এমসিকিউতে আসতে পারে বা রিটেনে কতে আসতে পারে। একটি সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত তরল আর্গন গ্যাসের নিঃসরণ করা হয়। এই ক্রায়োপ্রোব কি জিনিস? তোমরা কি চিত্র দেখতে পারতেছো? ক্রায়োপ্রোব হচ্ছে ওই যে ইনজেকশন দেয় না, ইনজেকশন দেওয়ার সিরিজ দেখছো, অনেক সূক্ষ্ম সিরিজ ইনজেকশন দেয় যে, তো ক্রায়ো সার্জারি করার জন্য এরকম অনেক সূক্ষ্ম একটা সুয়ের মতো আছে। ওই যে যখন এই যে স্প্রে করতেছে, এখানে সামনে যে স্প্রে করতেছে, অনেক সূক্ষ্ম একটা সুয়ের মতো আছে, ওইটাকে বলে কি? ক্রায়োপ্রোব। এই দেখো কই গেল, এই যে ক্রায়োপ্রোব। ক্রায়ো সার্জারি করার যে উপাদানগুলো আছে খেয়াল করে দেখো কি কি আছে। এই যে তরল নাইট্রোজেন বা তরল কার্বন ডাইঅক্সাইড বা তরল আর্গন, তো এগুলো তো পুশ করতে হবে। পুশ করে কিসের মাধ্যমে? এই যে সূক্ষ্ম সুইয়ের মতো, এটাকে বলে ক্রায়োপ্রোব। তো এই ক্রায়োপ্রোব যন্ত্রের মাধ্যমে ওই যে টিউমার আক্রান্ত টিস্যুর ভেতরে তরল আর্গন, যখন যেটা দরকার, তরল আর্গন বা তরল কার্বন ডাইঅক্সাইড বা তরল নাইট্রোজেন, এগুলা পুশ করা হয়। তো এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছো ক্রায়ো সার্জারি কি জিনিস? এরপরে একবার একটু রিডিং পড়বা, সব কিছু যে লাগবে তা না, এখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে ক্রায়ো সার্জারি কি জিনিস, ক্রায়ো সার্জারি কোন উপাদান ইউজ করা হয়, ক্রায়োপ্রোব কি, ক্রায়ো সার্জারি কি, তারপরে ক্রায়োজেনিক
উপাদানগুলো কি কি, তারপরে কোন কোন বিজ্ঞানী এটার সাথে কাজ করছেন, তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে ক্রায়োসার্জারি ব্যবহার বা প্রয়োগ। ক্রায়োসার্জারি ব্যবহার বা প্রয়োগ বুঝতে পারতেছো? ত্বকের ছোট টিউমার, তিল, আঁচিল, ছোট ছোট ক্যান্সার ইত্যাদি টাইপের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। একবার রিডিং পড়বা ক্রায়োসার্জারি দ্বারা কিছু রোগ যেমন যকৃৎ ক্যান্সার, এগুলো রিডিং পড়বা, এই ইম্পর্টেন্ট কিন্তু ক্রায়োসার্জারি ব্যবহার। তারপরে ক্রায়োসার্জারিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, কিভাবে ক্রায়োসার্জারিতে আইসিটির মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়, একবার রিডিং পড়বা, ভেরি ইম্পর্টেন্ট। এই যে টপিকটা গেল, দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ে ফেলছি, রোবোটিক্স পড়ে ফেলছি, ক্রায়োসার্জারি পড়ে ফেলছি। এই টপিকটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোবোটিক্স এবং ক্রায়োসার্জারি 3 স্টার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1 স্টার 1 স্টার, আর মহাকাশ অভিযান আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা প্রতিরক্ষা, এগুলো থেকে শুধু এমসিকিউ আসে, ক আর খ আসে। এগুলো জাস্ট একবার রিডিং পড়বা, আর কিচ্ছু না। এই যে মহাকাশ অভিযান, স্যাটেলাইট পাঠানো হয়েছে, মহাকাশ অভিযানে স্যাটেলাইট পাঠানো হয়েছে, এমসিকিউতে আসতে পারে, রিডিং পড়বে এগুলো জাস্ট। মহাকাশ অভিযানের জন্য কি স্যাটেলাইট পাঠানো হয়েছে, এগুলা থেকে প্রশ্ন সৃজনশীল হয় না, তাও একবার রিডিং পড়ে রাখবা। তারপরে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, জাস্ট রিডিং, এগুলা থেকে পরীক্ষায় তেমন কিছু আসে না, ইম্পর্টেন্ট লাইনগুলা জাস্ট রিডিং পড়ে রাখবা যেন এমসিকিউতে আসলে পারো। তারপরে প্রতিরক্ষা, একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহার, একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কী কী থাকে, নর্মালি 3 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, সেনা, নৌ এবং বিমান বাহিনী, রাইট? তো ওই বিমান বাহিনীগুলোতে কী ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় কী ধরনের মেশিন, স্মার্ট অস্ত্র থেকে শুরু করে রাডার, সব কিছুই তো আইসিটি ডিভাইস, তাই না? তো এগুলো রিডিং পড়বা। এই যে মানববিহীন এয়ারক্রাফট, ধরো যে ওই যে কী জানি বলে, নাম তো ভুলে গেলাম, মানববিহীন এয়ারক্রাফট কী বলে, ওই যে উপরে উড়ায় যে ড্রোন, এই যে দেখো ড্রোন, মাঝে মধ্যে ড্রোন দিয়ে হামলা করে, মাঝে মধ্যে ড্রোন দিয়ে আরেক জায়গার ছবি তুলে নিয়ে আসে, এগুলোই তো প্রতিরক্ষা ব্যবস্থায় আইসিটির অবদান বলা যায়। তো এই হচ্ছে ঘটনা, এগুলো একটু ভালো মতো রিডিং পড়বা, খেয়াল করে দেখো। আমরা এখান থেকে আমি আবার বলতেছি, রোবোটিক্স এবং ক্রায়োসার্জারি, রোবোটিক্স এবং ক্রায়োসার্জারি এই দুইটা একদম ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ইম্পর্টেন্ট, ক খ বা এমসিকিউ আসে, আর গ এবং ঘ বেশি আসে রোবোটিক্স ক্রায়োসার্জারি থেকে। তারপর মহাকাশ অভিযান, এগুলো রিডিং পড়লেই বুঝবা। মহাকাশ অভিযানের জন্য কি কি করা হয় না করা হয় একটু রিডিং পড়লে বুঝবা। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থায় আইসিটির ব্যবহার, প্রতিরক্ষা পড়লেই হয়ে যাবে। তারপরে আর বাকি আছে এই যে 4টা টপিক, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। চলো একটু দেখে আসি। বায়োমেট্রিক্স, তোমরা কি দেখছো যে এখন সবগুলা অফিসে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়? আমরা যখন স্কুলে ছিলাম আমাদের অ্যাটেন্ডেন্স স্যাররা কেমনে নিত, যে রোল নাম্বার কল করতো, 1 2 3, আমরা ইয়েস স্যার প্রেজেন্ট স্যার বলতাম। তো অফিসগুলোতে এখন কি বায়োমেট্রিক সিস্টেম, এই যে বায়োমেট্রিক সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট, মানুষ যখন ঢুকে অফিসে ঢুকে ফিঙ্গারপ্রিন্ট দেয় ঢুকে যায়, বা অনেক জায়গায় ফেস রিকগনিশন। ধরো যে তোমার আইফোন বা অন্যান্য ফোন যারা ইউজ করো, ফোনে আমরা কি করি, ফেস লক দিয়ে রাখি না, ফেস লক দেখি অন হয়ে যায়, পাসওয়ার্ড দেওয়া লাগে না। এই সিস্টেমগুলাই হচ্ছে বায়োমেট্রিক্স। মানে খেয়াল করে দেখো সংজ্ঞাগুলো দেখো, গ্রিক বায়ো মানে লাইফ, মেট্রিক মানে টু মেজার, এই দুইটা শব্দ থেকে বায়োমেট্রিক্স শব্দটা আসছে, একটু রিডিং পড়ে রেখো। বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দৈহিক গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে চিহ্নিত করা হয়। ধরো এক একজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এক এক রকম, একজন মানুষের সাথে আর একজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, চোখের আইরিশও মিলবে না, জিহ্বার ছাপও মিলবে না, শিরার গঠনও মিলবে না, সব কিছু আলাদা আলাদা। তো এই সমস্ত গঠনের উপর ভিত্তি করে তোমাকে আইডেন্টিফাই করা, এটাকেই বলে বায়োমেট্রিক্স। দুইটা ধরনের হইতে পারে, একটা হচ্ছে দৈহিক গঠন, একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। যেমন আমার যেই হাতের ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে দৈহিক গঠন, আর আমার যে কথা বলার কণ্ঠস্বর, এটা ধরো আচরণগত বৈশিষ্ট্য। আমি যেভাবে কথা বলি, ধরো আমার ভয়েস রিকগনিশন দিয়েও কিন্তু আমাকে আইডেন্টিফাই করা পসিবল। তো ভয়েস রিকগনিশন, এটাকে তুমি বলতে পারো আচরণগত বৈশিষ্ট্য। বুঝতেছো? মানে দুই ধরনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, একটা হইতে পারে দৈহিক গঠন, একটা হইতে পারে আচরণগত বৈশিষ্ট্য। এই দুইটা টাইপের উপর ভিত্তি করে তোমাকে শনাক্ত করবে, এটাই হচ্ছে বায়োমেট্রিক্স। কথা বোঝা গেল? এরপরে কে আবিষ্কার করছে, কত সাল আবিষ্কার করছে, এগুলা তোমাদের উপরে সাইরা দিলাম, এগুলা তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবা, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে দেখো বায়োমেট্রিকের কাজ কি, বায়োমেট্রিক্সের কাজ দুইটা, ব্যক্তি শনাক্তকরণ আর একটা হচ্ছে
ভেরিফিকেশন মানে আইডেন্টিফাই করবে আগে, তারপরে ভেরিফাই করবে। আইডেন্টিফিকেশন, ভেরিফিকেশন, বায়োমেট্রিক্সের কাজ। কাজ আসলে আমরা নিচের গুলাই পড়বো, এইগুলা এই ভেরিফিকেশন, আইডেন্টিফিকেশন এগুলো বলা দরকার না, বায়োমেট্রিক ব্যবহার বলবে। তো দেখো বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই ধরনের। কি একটু আগে বললাম যে একটা হচ্ছে দৈহিক গঠনের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। দৈহিক গঠন যেমন আঙ্গুলের ছাপ, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ আলাদা, আঙ্গুলের শিরা, আঙ্গুলের মধ্যে শিরার যে গঠন সেগুলো আলাদা, হ্যান্ড জিওমেট্রি, হাতের যে গঠন, ধরো আমার এই 5টা আঙ্গুলের গঠন আর তোমার 5টা আঙ্গুলের গঠন তো অবশ্যই সেম না, আলাদা। আইরিশ বা রেটিনা স্ক্যান করে ফেস রিকগনিশন, ডিএনএ। আমাদের এই ডিএনএ পর্যন্ত যাওয়া লাগে না, সবচেয়ে বেশি ইউজ হয় কোন দুইটা? এটা সবচেয়ে বেশি তো আমরা বর্তমানে এই দুটোই ইউজ করি, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর একটা হচ্ছে ফেস রিকগনিশন, তাই না? এরপরে আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা যেতে পারে, ভয়েস রিকগনিশন হইতে পারে, সিগনেচার ওই যে আমাদের যখন আমরা চেক লিখে দেই, সিগনেচার ভেরিফাই করে তারপরে চেক পাস করে, তারপরে টাইপিং কি স্ট্রোক, এক একজনের টাইপিং কি স্ট্রোক আলাদা, কে কেমনে টাইপ করে সেটার উপর ডিপেন্ড করেও করা যেতে পারে। বাট সবচেয়ে এখন ইজি হচ্ছে আঙ্গুলের ছাপ আর ফেস রিকগনিশন, এই দুটাই এখন সবচেয়ে বেশি ইউজড হচ্ছে। তো দেখবা যে বায়োমেট্রিক্স কি, বায়োমেট্রিক্স আমরা কি পড়লাম, মানুষের দৈহিক গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে শনাক্ত করা, চিহ্নিত বা শনাক্ত করা। এটার দুইটা কাজ, একটা হচ্ছে শনাক্তকরণ, একটা হচ্ছে ভেরিফিকেশন। এবং বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই ধরনের, একটা হচ্ছে দৈহিক গঠনের উপর আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। এখন এখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসবে যে বায়োমেট্রিক্সের ব্যবহার কই, এই যে এইগুলাই ব্যবহার, রিডিং পড়বা, আলাদা করে কোনো ব্যবহার এখানে দেয়নি, যে মানে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা দিছে। এই যে সুবিধা অসুবিধা, আচ্ছা প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা দিছে, আলাদা আলাদা ব্যাখ্যা একটু পড়বা, প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা। অত ব্যাখ্যা মুখস্থ করা লাগবে না। দেখো এখানে কিন্তু দুনিয়ার সব কিছু দিয়ে রাখছে, এই দুনিয়ার সব কিছু দিয়ে রাখছে, তোমার অত কিছু পড়ার দরকার নাই। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন খুবই ইজি ইজি, ভাষা মানে টপিকের মেইন প্রশ্নগুলো আসে। তুমি খালি একবার রিডিং পড়বা, কি কি পড়বা আমি বলে দিচ্ছি। দেখো এখানে প্রত্যেকটার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা দিছে। এই যে আঙুলের ছাপের উপর ডিপেন্ড করে কিভাবে পৃথক করা হয়, মানুষকে আইডেন্টিফাই করা হয়, আঙুলের শিরার উপর কিভাবে, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ, ফেস রিকগনিশন, ডিএনএ, প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা দিছে। তুমি জাস্ট কয়েকটা রিডিং পড়ো। যেমন এই যে আঙ্গুলের ছাপ বা টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট, কথা তো একই, এটার উপর ডিপেন্ড করে তোমাকে কিভাবে আলাদা করা হয়, শনাক্ত করা হয় আঙ্গুলের বা টিপসই। দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আঙুলের ছাপ বা টিপসই, এটাই তো আমরা বেশি ইউজ করি, তাই না? আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট। তো এটার ব্যবহার, এটা সুবিধা অসুবিধা, এই যে ব্যবহার সুবিধা অসুবিধা এটা পড়বা। তারপরে কি আছে আঙুলের শিরা বা ফিঙ্গারপ্রিন্ট, এটা কম ইম্পর্টেন্ট, অত বেশি আসে না। তারপরে এটার উপর ডিপেন্ড করে কীভাবে শনাক্ত করে, তারপর রিডিং পড়ে নিলা সবগুলো টপিক। শোনো একবার রিডিং পড়তে তো বেশি টাইম লাগবে না। আঙুলের ছাপ, আঙুলের শিরা, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ, ফেস রিকগনিশন, ডিএনএ, এই টপিকগুলো একবার রিডিং পড়ে রাখবা, যে কোনটার উপর ডিপেন্ড করে কীভাবে শনাক্তকরণ করে, জাস্ট এই জিনিসটা জেনে রাখার জন্য। এই হচ্ছে বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্স থেকে সংজ্ঞা আসতে পারে এই জিনিসটা কি, এটা কী কাজ ইউজ করা হয়। তারপরে এই যে দুই ধরনের, এটা দৈহিক গঠনের উপর ভিত্তি করে, একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য, এগুলোরও ব্যাখ্যা আসতে পারে। তারপরে এই যে ভয়েস রিকগনিশন, জাস্ট সামাজিক বিজ্ঞান মনে করে একবার রিডিং দিয়ে রাখবা, যাতে টপিকগুলো থেকে যদি সৃজনশীল প্রশ্ন উদ্দীপক বানিয়ে দেয় তুমি যাতে ধরতে পারো। মানে এখানে একটা উদ্দীপক বানিয়ে দিবে, এটা কি মিন করতেছে এই জিনিসটা বুঝতে পারলেই হয়ে যাবে। তারপরে বায়ো ইনফরমেটিক্স। দেখো বায়ো ইনফরমেটিক্স মানে কি, এই যে আমরা বায়োমেট্রিক্স পড়লাম, এখন বায়ো ইনফরমেটিক্স, এখান থেকে শুধু ক নাম্বারের প্রশ্ন আসে বা এমসিকিউ আসে। তো দেখো বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি, বায়ো ইনফরমেটিক্স জিনিসটা হচ্ছে জীববিজ্ঞানে, খেয়াল করে দেখো এটার বাংলা কি, এটার বাংলা হচ্ছে, আচ্ছা এটার দেখো আমি আমার ভাষায় বলি, বায়ো ইনফরমেটিক্স জিনিসটা হচ্ছে জীববিজ্ঞান সংক্রান্ত কাজে বা জীববিজ্ঞান সংক্রান্ত প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অন্যান্য যে আন্তঃশাস্ত্রীয় বিদ্যাগুলো আছে, যেমন জীববিদ্যা বা আণবিক জীববিদ্যা মানে অণুজীব বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, রসায়ন, মেডিসিন ইত্যাদিকে ইউজ করা। মানে বায়োলজি রিলেটেড জিনিসপত্র বা বায়োলজি রিলেটেড প্রবলেম সলভিংয়ে অন্যান্য জিনিসগুলা যা কিছু প্রয়োজন আছে, যেমন বায়োলজি রিলেটেড প্রবলেম সলভে তুমি গণিত, পরিসংখ্যান, রসায়ন, মেডিসিন ইত্যাদি আন্তঃশাস্ত্রীয় যেই জিনিসগুলো আছে এগুলাকে মিক্স করে জীববিজ্ঞান রিলেটেড প্রবলেম সলভ করা। যেমন তুমি যদি এখন বাংলায় পড়ো,
বায়ো ইনফরমেটিক্স একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, মানে বিভিন্ন শাস্ত্রের মধ্যে এটা সমন্বয় সাধন করে, যা জীব বা জীববিদ্যা সংক্রান্ত কাজে, জীববিদ্যা সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটার সংরক্ষণ, আহরণ, সাজানো, বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করে। এটি তুমি জাস্ট এভাবে বলতে পারো যে এটি একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র হিসেবে জীববিদ্যা বা গণিত, পরিসংখ্যান, রসায়ন, মেডিসিন, ডেটাবেজ ও প্রোগ্রামের মাধ্যমে একীভূত করে। মানে জীববিজ্ঞান রিলেটেড প্রবলেম সলভিংয়ে অন্যান্য যেই ফিল্ডগুলো আছে ওই ফিল্ডগুলার ইউজ করাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এরপরে এই যে রিডিং পড়বা, বায়ো ইনফরমেটিক্সের উদ্দেশ্য কি? বায়ো ইনফরমেটিক্সের উদ্দেশ্য হচ্ছে জীববিজ্ঞান সংক্রান্ত উন্নতি সাধন, বিভিন্ন কাজকর্ম, যেমন এখানে দেখো বিশেষ করে জিন বিষয়ক অনুসন্ধান, জৈবিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার রোগবালাই তৈরি করে, এই রোগবালাই সংক্রান্ত গবেষণা। মানে মেইন কথা হচ্ছে বায়োলজি রিলেটেড জিনিসপত্র বা যে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে বায়োলজি সহ অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে, সেটা হইতে পারে গণিত, সেটা হইতে পারে পরিসংখ্যান, হইতে পারে অন্য যে কোনো ফিল্ড, সেখান থেকে যা কিছু দরকার সেইগুলা ইউজ করা, এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের ব্যাপার স্যাপার। তো একবার রিডিং পড়বা এখান থেকে। এরপরে বায়ো ইনফরমেটিক্স থেকে শুধু সংজ্ঞা, শোনো, বায়ো ইনফরমেটিক্স থেকে শুধু সংজ্ঞা টাইপের জিনিসপত্র আসে। এরপরে লাস্ট দুইটা টপিক, ন্যানো টেকনোলজি থেকেও শুধু ক আর খ আসে, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু সৃজনশীল আসবে। তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা কি বায়োলজিতে পড়ছো না বলো তো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু হিউজ টপিক। এটা বায়োলজিতে আসে না নাকি শর্ট সিলেবাসে নাই? আমাদের সময় তো বায়োলজিতে আমরা পড়ছিলাম। শোনো, আমাদের সময় আমরা বায়োলজিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম, জানি না তোমাদের শর্ট সিলেবাসে আছে কিনা, যেহেতু এখন শর্ট সিলেবাস অনেক টপিক হয়তো বাদ পড়ে গেছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু একটা বিশাল টপিক, বাট আইসিটিতে এটা সামান্য পরিমাণে আছে। দেখো এই সবগুলাই কিন্তু, এই ক্রায়ো সার্জারি, যেমন দেখো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা নিয়ে আলাদা একটা মানে মনে করো যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডই আছে। ধরো একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড, এটা নিয়ে তুমি মনে করো যে 60 বছরের পিএইচডি, বিএসসি, এমএসসি, পিএইচডিও করতে পারবা। রোবোটিক্স এইটা একটা আলাদা ফিল্ড, মানে এগুলা কিন্তু একটা ভাস্ট ব্যাপার স্যাপার, প্রত্যেকটা টপিক এক একটা স্বয়ং সম্পূর্ণ একটা ফিল্ড। বাট আইসিটির এই অধ্যায়ে সবগুলো একটু ছোট ছোট, মানে স্বল্প পরিসরে দেওয়া হয়েছে। তোমার এগুলা নিয়ে এখন অত বেশি ডিটেলস জানা দরকার নাই, জাস্ট জিনিসটা কি, ব্যবহার কি, সুবিধা কি, অসুবিধা কি, এতটুকু জানলেই আইসিটির জন্য এনাফ। তারপর দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রাণী বা উদ্ভিদ জীবের ক্ষুদ্রতম একক হলো কোষ। এগুলো বায়োলজিতে প্রশ্নে আসবে, আইসিটিতে এগুলো আসার সম্ভাবনা কম। যে জীবের ক্ষুদ্রতম একক কি, কোষ, এটা বায়োলজিতে আসতে পারে, আইসিটিতে আসার সম্ভাবনা কম, বাট মুখস্থ টাইপের দিয়েও দিতে পারে। কোষের প্রাণ কেন্দ্রকে বলে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে কিছু ফ্যাসানো বস্তু থাকে, এদেরকে বলে ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোমগুলাই জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে, এবং এই ক্রোমোজোমের মধ্যে আবার কিছু ফ্যাসানো বস্তু আছে, তাদেরকে বলে ডিএনএ। এই ডিএনএর অনেক অংশে ভাগ করা থাকে, এই এক একটা ক্ষুদ্র অংশকে বলে জিন। যেহেতু আমরা পড়বো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার আগে আমাদের জানতে হবে জিন জিনিসটা কি। দেখো জীবের ক্ষুদ্রতম একক কোষ, কোষের প্রাণকেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ এর মধ্যে থাকে জিন। তো মূলত ক্রোমোজোমের অভ্যন্তরে অবস্থিত এই জিনই জীবের বৈশিষ্ট্য বহন করে। তো ক্রোমোজোমের অভ্যন্তরে অবস্থিত জিন, এই জিনের উপরে ডিপেন্ড করে তোমার আমার বৈশিষ্ট্য কেমন হবে, আমি দেখতে কেমন হব, বা আমার মনে করো যে চুল থাকবে নাকি আমি টাকমাথা হব, এই সমস্ত ব্যাপারগুলো, আমার ভয়েস কেমন হবে, মোটামুটি এই জিনিসপত্রগুলা কিসের উপর ডিপেন্ড করে? জীবের বিভিন্ন বৈশিষ্ট্য মানে বহন করে কে? এই যে জিন, জিনের উপরই বহন করে, রাইট? তো এই যে দেখো আমরা আগে বললাম জিন কি জিনিস। এখন এই যে জিন, দেখো আমাদের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে কি থাকে? জিন থাকে। তো এই যে দেখো জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলা হয়। জিনোম কি জিনিস? দেখো উদাহরণস্বরূপ বলা যায় যে মানুষের শরীরে 23 জোড়া, মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম আছে, বিড়ালের শরীরে আছে 34 জোড়া, আর মশার আছে 6 জোড়া। এগুলো পরীক্ষা আসবে না, এগুলো খালি জেনে রাখো, আইসিডিতে এগুলো আসবে না, বায়োলজিতে আসতে পারে। এদের মধ্যে 1 জোড়া ক্রোমোজোম বংশগতির বাহক। আমাদের শরীরে প্রায় একক দশক শতক 3 লক্ষ জিন আছে, এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলে। তো যদি তোমাকে জিজ্ঞেস করে জিনোম কি জিনিস, তুমি বলবা এক সেট পূর্ণাঙ্গ জিনকে কি বলে? জিনোম বলে। তুমি বলবা আমাদের শরীরে প্রায় 3 লক্ষ জিন আছে,
এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলে। এখন কথা হচ্ছে এই যে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি, দেখো এই বায়োটেকনোলজি এটা কিন্তু আলাদা একটা সাবজেক্ট, তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবে এটা একটা আলাদা সাবজেক্ট হিসেবে তুমি পাবা। তো এখানে জাস্ট খালি আমরা একটু জেনে রাখবো যে এই বায়োটেকনোলজির মাধ্যমে কি করা যায়, জীবের জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ধরো আমাদের যেই জিনের স্ট্রাকচার আছে, এই জিনের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে কৃত্রিমভাবে অন্য একটা স্ট্রাকচার বা নিজের সুবিধা অনুযায়ী তৈরি করাকে কি বলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধা অনেক। তোমরা কি যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে মাঝে মধ্যে অনেক নিউজ হয়, শোনো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো কৃষি ফিল্ডে অনেক একটা বিপ্লব করে ফেলছে। আগে যেখানে ধান হয়তো এক কাঠায় ধরো যে 5 মন, এখন এক কাঠায় ধান হয় মনে করো যে 10, 12, 13 মন, তাই না? এটা কেমনে হয়েছে? এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। ধরো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিনোমকে ইচ্ছা মতো সাজানো হয়েছে, সুবিধা অনুযায়ী সাজানো হয়েছে, যে কিভাবে সাজাইলে জিনোমটাকে কিভাবে রিঅ্যারেঞ্জ করলে ওই জমিতে বা ওই ধানটা বেশি ফলন দিবে। আগে যেইখানে 1 মন ধান হইতো সেখানে কিভাবে 3 মন হবে, 4 মন হবে। মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিনোমগুলোকে কৃত্রিমভাবে সাজানো হয়, সুবিন্যস্ত করা হয় যেন সেখান থেকে আরো ভালো উৎপাদন পাওয়া যায়। মানে জাস্ট আমি বলার জন্য উদাহরণ দিলাম আর কি। তো এই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, বায়োটেকনোলজির মাধ্যমে জীবের জিনোমকে সুবিধা অনুযায়ী রিঅ্যারেঞ্জ করাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন। যেমন এই যে দেখো এগুলো রিডিং পড়বা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রজনন ছাড়া ডিএনএ এর নতুন সিকোয়েন্স বা পর্যায়ক্রম তৈরির প্রক্রিয়া 1970 সাল থেকে শুরু হয়। আণবিক কাঁচি নামে রেস্ট্রিকশন এনজাইম, এই যে রেস্ট্রিকশন এনজাইম এগুলো তো বায়োলজির জিনিসপত্র, একটু রিডিং পড়বা, দিয়ে ডিএনএ কাটার প্রক্রিয়া আবিষ্কৃত হয়। এমসিকিউতে আসতে পারে ডিএনএ কাটার প্রক্রিয়া কোন এনজাইম দিয়ে, ডিএনএ কাটা যায় কোন এনজাইম দিয়ে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। বা ডিএনএ কাটার যে প্রক্রিয়া আবিষ্কৃত হয় কত সালে, 1970 সালে, আণবিক কাঁচি নামে খ্যাত রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কি করা হয়, ডিএনএ কাটা হয়। তারপরে যে বিজ্ঞানীর নাম দেওয়া আছে রিডিং পড়বা, জ্যাক উইলিয়ামসন, তার সায়েন্স ফিকশন নোবেল অমুক তমুক তমুক এই সেই। এই যে এমসিকিউতে আসার প্রশ্ন পাই গেছে, এই যে পল বার্গ, বিজ্ঞানী পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। শোনো এই অন্যান্য এমসিকিউ যেগুলা ওগুলো আসার সম্ভাবনা কম, কত সালে আবিষ্কার করছে, কে করছে, এগুলো চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা কাকে হচ্ছে জনক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হচ্ছে পল বার্গ, এটা এমসিকিউতে আসতে পারে। কাজেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাটা বললাম, এটার জনক কে, পল বার্গ। এখন হচ্ছে সুবিধা অসুবিধা প্রয়োগ। এই যে চিকিৎসা, গবেষণা, শিল্প, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিশাল প্রয়োগ। বিশেষ করে বাংলাদেশে কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা বিপ্লব নিয়ে আসছে, বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তোমরা জানোই ছোটবেলা দেখতা যে ধান হয়তো এক কাঠায় 4-5 মন, এখন হয় 10-12 মন। সবকিছু কি করা হয়েছে, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের গবেষণার মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে। তো রিডিং পড়বা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ চিকিৎসা, গবেষণা, শিল্প, কৃষি সব জায়গায় ইউজ করা হয়। তো একবার রিডিং পড়বা, রিডিং পড়লেই পারবা, বুঝে যাবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে জীবের পরিবর্তনে রিডিং পড়বা এগুলা। তারপরে এই যে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, যেহেতু আমরা পড়তেছি আইসিটি, আমরা যেহেতু পড়তেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাহলে প্রত্যেকটা টপিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কি অ্যাপ্লিকেশন আছে এগুলো তো পরীক্ষায় আসতে পারে, এগুলোই তো বেশি ইম্পর্টেন্ট, বুঝতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষতিকর দিক, সব কিছুরই ক্ষতিকর দিক আছে, তাই না? ক্ষতিকর দিক কেন আছে শোনো, তুমি যখন সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো কিছুকে চেঞ্জ করতে যাবা ওইটারই কিছু না কিছু নেগেটিভ দিক থাকবেই। যেমন মনে করো যেটা কৃত্রিম, মানে কি বলে কৃত্রিম না তো প্রাকৃতিক ভাবে হয়, ধরো একটা গাছ প্রাকৃতিক ভাবে হয়, এটাকে চেঞ্জ করে তুমি যখন জিনোম সিকোয়েন্সিং চেঞ্জ করবা হয়তো সে উৎপাদন বেশি দিবে, কারণ তুমি ওইভাবেই সেট করলা, তাই না? কিন্তু এটারও কি মানে সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো কিছুকে তুমি যখন চেঞ্জ করতে যাবা ওইটারই তো ক্ষতিকর দিক থাকবেই। ক্ষতিকর দিক না থাকলে তো সৃষ্টিকর্তাই ওটাকে ওইভাবে দিতেন, তাই না? ওকে ফাইন, এগুলো একটু নিজের মতো বানায় লেখো, বাট টপিকগুলো অন্তত যাতে স্টেপগুলো মনে থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব ভালো বুঝলাম, সব শাস্ত্রে ইউজ করা যাইতেছে, রিডিং পড়বা, বাট ক্ষতিকর দিকগুলোও পড়ে রাখবা। কারণ তোমাকে যদি বলে যে পরীক্ষায় যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভালো দিক খারাপ দিক মানে দুইটাই তো চাইতে পারে, তো ক্ষতিকর দিকগুলো কি কি একটু রিডিং পড়ো। জীব বৈচিত্র্য হ্রাস পাইতে পারে, যেমন যেহেতু আমরা এটা আমাদের ইচ্ছা মতো জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে, কাজেই এখানে কি হইতে পারে
এটা একটা হুমকির মুখে পড়তে পারে, তাই না? মানে যেটা প্রাকৃতিকভাবে যেই জিনিসটাকে তুমি একটু কিরিংকারিং করে কৃত্রিমতা ঢুকাই দিছো, সেটাই কিন্তু কি ওই শৃঙ্খলাটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? কৃত্রিমভাবে তুমি যখন এটা চেঞ্জ করতে যাবা, তখন এই প্রাকৃতিক শৃঙ্খলাটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে, নতুন নতুন রোগ সৃষ্টি হইতে পারে স্বাভাবিকভাবেই। তারপরে এই যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বারবার খালি এটাতে ক্লিক করে দিই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জিনিস, জিন কি জিনিস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উদ্ভব সংক্রান্ত ইতিহাসটা একটু পড়বা, তারপর তার জনককে, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রভাব, ভালো প্রভাব খারাপ প্রভাব, দুটো জিনিসই পড়বা। এখান থেকে কিন্তু সৃজনশীল আসতে পারে। একবার রিডিং পড়বা সবগুলো টপিক। শোনো, তুমি যেই বই ফলো করো না কেন, তুমি যেই রিটার্নের বই পড়ো, যে সবগুলো টপিক যদি রিডিং পড়ে যাও, এরপরে আজকে ক্লাসের পর যে প্র্যাকটিস শিটটা দিব, এই যে প্র্যাকটিস শিটটা, এই প্র্যাকটিস শিটে 23টা সৃজনশীল আছে, 23টা সৃজনশীল, 128টা এমসিকিউ। যদি পড়ো এই অধ্যায় থেকে তুমি পারবা, প্রশ্ন যাই আসুক তুমি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবা। এবং সৃজনশীলের ক আর ক্ষয়ের জন্য লাস্টে প্রশ্ন দেওয়া আছে। সৃজনশীলের ক এবং খ নাম্বার, ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য কিন্তু লাস্টে কি দেওয়া আছে, এটা মুছে না কেন, ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য লাস্টে প্রশ্ন দেওয়া আছে। একবার রিডিং পড়ে নিবা। এই অধ্যায়ে ভাই আমার কোনো কাজ নেই, লাস্ট টপিক ন্যানো টেকনোলজি শেষ। আমরা একদম লাস্ট টপিকে চলে আসি। দেখো লাস্ট টপিক কোনটা, এই যে ন্যানো টেকনোলজি। এখান থেকে ক আর খ নাম্বারের প্রশ্ন আসে বা এমসিকিউ আসে, ক খ বা এমসিকিউ। দেখো ন্যানো টেকনোলজি কি জিনিস, ন্যানো, এই ন্যানো মানে কি জানো, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। ন্যানো, 1 ন্যানোমিটার মানে কত বলো, ন্যানোমিটার, 1 ন্যানোমিটার, এটা তো তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতেও ম্যাথ করার সময় ইউজ করো। 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, মানে কি 1/10⁹ মিটার। মানে এটা কতটা ক্ষুদ্র তোমরা কি বুঝতে পারতেছো? কেউ কি চিন্তা করতে পারতেছো যে 1 ন্যানোমিটার দৈর্ঘ্যটা কতটুকু ছোট? 10⁹ মানে কত, খেয়াল করে দেখো। 10⁷ মানে হচ্ছে 1 কোটি, তাই না? 10⁷ মানে 1 কোটি, 10⁸ মানে আরো 10 গুণ, 10 কোটি, 10⁹ মানে 100 কোটি, মানে 100 কোটি ভাগের 1 ভাগ, 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে, 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। মানে এটা কতটা ছোট, এটা তো আর বোঝানো লাগে না। এই যে ন্যানোস, এগুলো রিডিং পড়বে, এমসিকিউতে আসতে পারে। গ্রিক শব্দ ন্যানোস, ল্যাটিন শব্দ ন্যানাস থেকে ন্যানো আসছে, ভালো কথা। ন্যানো প্রযুক্তি বা পারমাণবিক আণবিক মাত্রা অমুক তমুক এই সেই। ন্যানো প্রযুক্তি, আচ্ছা বুঝলাম, অনেক সূক্ষ্ম। ন্যানো মানে অনেক ক্ষুদ্র, ন্যানো মানে অনেক ক্ষুদ্র জিনিসপত্র নিয়ে যে কাজকর্ম। ন্যানো প্রযুক্তি, যে সংজ্ঞাটা পড়ে রাখবা, এমসিকিউতে এটা রিটেন আসতে পারে। ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলের অতি ক্ষুদ্র ধাতব বস্তুকে কাজে লাগিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম ডিভাইস তৈরি করার বিজ্ঞান। মানে পারমাণবিক বা আণবিক স্কেলের অতি ক্ষুদ্র বা ধাতু বা বস্তুকে কাজে লাগিয়ে অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম, মানে মাইক্রোস্কোপিক, অনেক ছোট থেকে ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম ডিভাইস তৈরি করার বিজ্ঞান। ন্যানো প্রযুক্তিতে কোনো ডিভাইস বা দেখো এই যে ন্যানো প্রযুক্তিতে কোনো ডিভাইস বা কোনো বস্তু তৈরিতে ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়। সাধারণভাবে কমপক্ষে 1 মাত্রার 1 থেকে এত ন্যানোমিটার জিনিসপত্র, যেমন এই যে এমসিকিউ আসতে পারে উদাহরণ হিসাবে 60টি কার্বন পরমাণু মিলে ফুলারেন্স, এগুলো তো কেমিস্ট্রিতেও পড়ছো, ফুলারেন্স ন্যানো পার্টিকেল উল্লেখ করা যায়, অমুক তমুক এই সেই। জাস্ট হিডিং পড়বা। এরপরে কি ন্যানো টেকনোলজি ব্যবহার, এই যে পাইছি, এই যে পাইছি 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। একটু আগে বললাম 100 কোটি ভাগের, এই যে 1 ন্যানোমিটার মানে কি, 1 ন্যানোমিটার মানে 10⁹ মিটারের 1 ভাগ। 10⁹ মানে হচ্ছে 100 কোটি, 10⁷ মানে 1 কোটি, 10⁸ মানে 10 কোটি, 10⁹ মানে 100 কোটি, 100 কোটি ভাগের 1 ভাগ। এটা কতটা ছোট হইতে পারে তোমরা বুঝতেই পারতেছো। তারপরে একটু রিডিং পড়বা। একটি চুল হচ্ছে 1 লক্ষ ন্যানোমিটার প্রশস্ত, এগুলো এমসিকিউতে আসবো না। ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাসার্ধ প্রায় 2 ন্যানোমিটার, এগুলা
বায়োলজির প্রশ্ন, এগুলা আইসিডিতে এমসিকিউতে দেওয়ার সম্ভাবনা কম। তোমরা আগে পড়বা যে ন্যানো টেকনোলজি জিনিসটা কি, অনেক সূক্ষ্ম জিনিসপত্র তৈরি করার জন্য যে পারমাণবিক স্কেলের অনেক ক্ষুদ্র ধাতব বস্তু ব্যবহার করা, ওটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার, মানে 100 কোটি বারের 1 ভাগ মানে হচ্ছে 1 ন্যানোমিটার। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। তারপরে এই যে শেষ, এই যে ন্যানো প্রযুক্তির ব্যবহার। আর এই যে উপরে দেখো রিচার্ড ফেমেন কে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। প্রত্যেকটা টপিক সংজ্ঞা, একটু ইতিহাস, আবিষ্কার কেমনে হয়েছে, তার জনক, ব্যবহার, এগুলা পড়বা কাজ শেষ। এই যে ন্যানো প্রযুক্তির ব্যবহার খেয়াল করে দেখো, রাসায়নিক শিল্প, খাদ্য শিল্প, চিকিৎসা, ইলেকট্রনিক্স, জ্বালানি, নবায়নযোগ্য, খেলাধুলা, আরো কত কিছু শেষ। ন্যানো প্রযুক্তির সুবিধা পড়বা, এই যে আরো অনেক ইউজ আছে, অনেক ইউজ। ন্যানো প্রযুক্তির সুবিধা, ন্যানো প্রযুক্তির অসুবিধা, ঘটনা শেষ। আমাদের এই পর্যন্তই সিলেবাস। এই যে সিলেবাসে আমাদের এই পর্যন্তই আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপারে নৈতিকতা, ওইখানে আরো 2টা টপিক আছে, বাট এগুলো আমাদের সিলেবাসে নাই। বুঝতে পেরেছো ভাইয়া? শোনো, এই ন্যানো টেকনোলজির সুবিধা অসুবিধা এগুলো সৃজনশীল আসতে পারে। আমি এটা 1 স্টার দিলাম কেন? ন্যানো টেকনোলজি এটা 1 স্টার না, এটা সৃজনশীল আসতে পারে, এটা 3 স্টার। ন্যানো টেকনোলজি তো সংজ্ঞা, সুবিধা অসুবিধা, ব্যবহার, এটা 3 স্টার। ন্যানো টেকনোলজি 1 স্টার না, ন্যানো টেকনোলজি 3 স্টার দেও। ন্যানো টেকনোলজি 3 স্টার দেও। এখান থেকে ক খ গ উম না, ক খ গ ঘ সৃজনশীলের প্রশ্ন আসতে পারে, কারণ এখানে দেখতে পারতেছো। আগে পড়বা ন্যানো টেকনোলজির সংজ্ঞা কি, ন্যানো টেকনোলজি কি জিনিস, এমসিকিউ এর জন্য আসতে পারে। তারপরে জনক কাকে জনক আসতে পারে, প্রয়োগ বা ব্যবহার, এরপরে হচ্ছে সুবিধা অসুবিধা, সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে এই পর্যন্তই আমাদের সিলেবাস শেষ। এখন শোনো, এই অধ্যায়ে ভাই আমার কোনো কাজ নাই। তুমি যদি পরীক্ষায় না পারো তাহলে নিজের দোষ। এই অধ্যায়ে আমি কি পড়াইছি না পড়াইছি এগুলার উপর ডিপেন্ড করে তোমার পরীক্ষায় নাম্বার ডিপেন্ড করবে না। তুমি যদি ভালো মতো পড়ে যাও এই অধ্যায়ে তুমি পরীক্ষায় পারবা, আর যদি ভালো মতো রিডিং পড়ে না যাও তাহলে পারবা না। এখন তোমার কাজ হচ্ছে, শোনো, এই যে টপিকগুলা, আমাদের ক্লাস শেষ, আমাদের আজকের ক্লাস শেষ, আমাদের আইসিটি সিলেবাস শেষ। আইসিটিতে তো খালি এই অধ্যায়টাই বাকি ছিল। তো এই অধ্যায় তোমাকে পড়াইয়ে ভালো করানোর কিছু নাই, আমি খালি ধরাই দিলাম যে এই টপিকগুলো পড়তে হবে। জাস্ট সংজ্ঞা, একটু ইতিহাস, জিনিসটা কোত্থেকে আসছে, সুবিধা অসুবিধা, ব্যবহার, এগুলো পড়বা, পরীক্ষা এগুলোই আসবে। তুমি যেই বইটাই ফলো করো, এতদিন ধরে একটা বই তো ফলো করছো তাই না, বইটা ফলো করছো, ওখান থেকে খালি রিডিং দিবা। আমি এখানে এই যে এই বইটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই, তোমারও যে এই বইটাই ফলো করতে হবে নট নেসেসারি। এই যে আমি যে পড়াইলাম এটা প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই থেকে আমি এটা পড়াইছি। তো তুমি মানে আমি খালি টপিকগুলো দেখাই দিছি, তুমি যেই বই ফলো করো ওই বই থেকে এই টপিকগুলো দেখবা, আগে সবগুলো টপিক রিডিং দিবা। তারপরে তোমার কাজ হচ্ছে এই প্র্যাকটিস শিটটা, এই যে এই প্র্যাকটিস শিটে 23টা সৃজনশীল আছে। শোনো, এই অধ্যায়ের সব টপিকই শর্ট সিলেবাসে আছে মোটামুটি, খালি বিশ্বগ্রাম টপিকটা নাই। কাজে মোটামুটি সৃজনশীল যখন সলভ করবা, যখন দেখবা বিশ্বগ্রাম টপিকের প্রশ্ন চলে আসছে, বুঝবা যে ওটা শর্ট সিলেবাসে নাই, ওটা আপাতত স্কিপ করো। বাট 23 সালের সিলেবাস, 23 সালের প্রশ্নগুলোতে তো সব শর্ট থেকে আসছে। তো 23টা সৃজনশীল তুমি খালি একবার রিডিংগুলো পড়বা। দেখো তুমি খালি কি ব্যাপার, এটা দেখেন, রিডিং পড়বা উদ্দীপকগুলা বোঝার জন্য, জাস্ট উদ্দীপকগুলা বোঝার জন্য রিডিং পড়বা। অনেকে কিন্তু উদ্দীপকই ধরতে পারে না। এই যে উদ্দীপকটা, এই যে দৃশ্যকল্প 1, একটা প্রশ্ন দেখো, বলছে ক্রায়ো সার্জারি কি, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়। এই যে বলো তো, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়, এটা কোন টপিকটা বলো? এটা এই টপিকটা কি? ক্রায়ো সার্জারি কি, পারবা তো? এই উত্তর দাও। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ, বায়োমেট্রিক্স, বুঝছো? তো এই বায়োমেট্রিক্সের একটু 2 লাইন ব্যাখ্যা লিখলেই চলবে। তারপরে দৃশ্যকল্প 1 এর প্রযুক্তিটি ব্যবহারের ক্ষেত্র বর্ণনা করো, এটা দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 তোমার এনে বইটা বুঝতে হবে। আচ্ছা বলো তো, দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 কোনটা কি? কই গেল? এই যে বলো, সাম্প্রতিককালে আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে বসেই কৃত্রিম পরিবেশে চন্দ্র ভ্রমণের অভিজ্ঞতা অর্জন সম্ভব হচ্ছে। আচ্ছা বলো তো, দৃশ্যকল্প 1 কি? পৃথিবীতে বসে চাঁদে ভ্রমণ কিরকম হইতে পারে, এটা তো আসলে সবাই এক্সপিরিয়েন্স করে নাই। বাট তুমি মনে করো এই ঘরে বৈশা চাঁদে ভ্রমণ করলে কেমন লাগবে এটা এক্সপিরিয়েন্স করতে চাও, কি ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? আর দৃশ্যকল্প 2 কি বলতো, কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে
বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে কোন প্রযুক্তির কল্যাণে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অভূতপূর্ব সাফল্যের ফলেই এখন কৃষিতে অভূতপূর্ব মানে অনেক বেশি খাদ্য আমরা তৈরি করতে পারতেছি, তাই না? তো এই জিনিসগুলো এই জন্যে এখন মনে করো তুমি যদি এই দৃশ্যকল্প 2 এটা পড়ার পরে বুঝতেই না পারো, যদি বুঝতেই না পারো যে কোনটা কথা বলা হয়েছে, তাহলে তো হবে না, তাই না? এই জন্যে বুঝতে পারার জন্য এই উদ্দীপকগুলো এভাবে পড়বা। 23টা উদ্দীপক, টোটাল 23টা সৃজনশীল আছে। 23টা সৃজনশীল তুমি যদি একবার রিডিং করো, তাহলে তুমি বুঝে ফেলবা যে আসলে এখানে টপিকগুলো কিভাবে আসে, সৃজনশীলগুলো কিভাবে থাকে। তো এখানে এটা আজকে ক্লাসের পরেই দিয়ে দেবো। এই যে আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে, আজকে ক্লাসটা শেষ হওয়ার পরেই প্র্যাকটিস এটা আপলোড হয়ে যাবে। তো সবাই আগে বই পড়বা। হ্যাঁ, এই অধ্যায়টা তোমরা মনে করো যে আজকে সামাজিক বিজ্ঞান পড়াইলাম, এই অধ্যায়টা আসলে ক্লাসে পড়াইয়ে বোঝানোর কিছু নাই, আমি তোমাদেরকে টপিকগুলো ধরাই দিলাম। এখন তোমার যদি এইচএসসিতে ভালো করার ইচ্ছা থাকে, তুমি বাসায় বসে সবগুলো টপিক একবার রিডিং করবা, এবং অনেক ডিপলি পড়ার দরকার নাই, ভাষা ভাষা জিনিস প্রশ্ন আসে পরীক্ষায়। তুমি যদি খালি সবগুলো টপিক একবার পড়ে রাখো, তাইলেই তুমি উদ্দীপক ধরতে পারবা। টপিকগুলো পড়া থাকলে উদ্দীপক ধরতে কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে ঘটনা। এখন সবার আজকে আমাদের আইসিটির শেষ ক্লাস। যাওয়ার আগে বলে যাই, শোনো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি প্রত্যেকটা সাবজেক্টের জিপিএ 5 কিন্তু সমান গুরুত্ব। এটা কি জানো? ধরো তুমি ফিজিক্সে অনেক পরে জিপিএ 5 পাইলা, রেজাল্টে এটার গুরুত্ব যত, আইসিটিতে কম পরে জিপিএ 5 পাইলা, এটার গুরুত্ব কিন্তু সেম। তোমার যখন জিপিএ হিসাব হবে, হায়ার ম্যাথের জিপিএ 5, ফিজিক্সের জিপিএ 5, কেমিস্ট্রির জিপিএ 5 আর আইসিটির জিপিএ 5, দুইটার গুরুত্ব কিন্তু সমান রেজাল্ট ক্যালকুলেশনে। কাজেই আইসিটিটা কেউ হেলাফেলা কইরো না। এফআরবি ব্যাচে আমরা আইসিটি যেভাবে পড়াইছি, তোমরা যদি খালি আমাদের ক্লাসগুলো করে আমাদের কথা মতো প্র্যাকটিসটা করে যাও, আর কিচ্ছু লাগবে না। যেমন আজকে ক্লাসে খালি যে টপিকগুলো পড়াইছি, তুমি একটু রিডিং তো পড়াই লাগবে। ধরো যেই বইটা আজকে অধ্যায়টা তো একটু ব্যতিক্রমী, রিডিং পড়াই লাগবে বাসায় একটু। যেই বই ফলো করো, যেই স্যারের বই থেকেই পড়ো, তোমার কাছে তো একটা বোর্ড বই আছে, হয় বোর্ড বই নয় একজন রাইটারের বই তো আইসিটির আছে, ওখান থেকে খালি রিডিং পড়বা। তারপরে এই যে বিগত বছরের সিকিউ এমসিকিউ যে প্র্যাকটিস শিটটা দিলাম, 23টা সিকিউ আছে, 128টা এমসিকিউ আছে, যদি পড়ো এনাফ। তো এই হচ্ছে আইসিটির শেষ ক্লাস। কেউ আইসিটিকে হেলাফেলা করো না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির তুলনায় তুমি যদি আইসিটিতে 20% টাইম দাও, 5 ভাগের 1 ভাগ, তুমি যেই পরিমাণ সময় ফিজিক্সের পিছনে দাও, তার 5 ভাগের 1 ভাগ যদি তুমি আইসিটিতে দাও, তোমার জিপিএ 5 উঠে আরো সময় থাকবে, মানে আরো নাম্বার থাকবে, 80-র উপরে তুমি 90 পাই যাবা, 95 পাই যাবা। তো আমরা এফআরবি ব্যাচে যেভাবে আইসিটি পড়াইলাম, আশা করি তোমরা যদি একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করে যাও, জিপিএ 5 তোলা কোনো প্রবলেম হবে না, 100তে 80 তোমরা তুলতে পারবা। অতটুকু কনফিডেন্স আমাদের আছে, আশা করি তোমাদেরও হয়েছে, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আমার পরবর্তীতে দেখা হবে ইন্টিগ্রেশনের ক্লাসে। এখন তো হায়ার ম্যাথে অন্তরীকরণ চলতেছে, তোমাদের রাকিব ভাইয়া অন্তরীকরণ নিচ্ছে। তো আগামী কি বলে অন্তরীকরণ শেষ হইলে পরে আমি শুরু করবো ইন্টিগ্রেশন। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। শোনো, এই যে প্র্যাকটিস শিট ক্লাস শেষ হওয়ার পরেই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। আগে একটা বই রিডিং করে নিও, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, টাটা।